আচ্ছা, আমরা মোটামুটি আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। আমাদের ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার আজকে ইনশাল্লাহ সবকিছু শেষ হয়ে যাবে। ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারের আজকের যে পার্টটা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ, চলো ফার্স্ট অফ অল কথা হইতেছে, আমরা ক্লাসটা তিন ভাগে, আসলে দুই ভাগে নিতে চাইছিলাম, পরে একটু যেহেতু ডিটেলস পড়াইতেছি একটু বিস্তারিত তিন ভাগে নিছি। সবার প্রথমে দেখো এই লাইনটা, তোমাদের পৃষ্ঠাটা বের করো 1.8, যে বইয়ে যেই পৃষ্ঠা 1.8টা বের করো। আবার একই সাথে আমি বারবার বলতেছি যে একটা বই রাখবা, সাথে খাতা রাখবা, হাতে কলম রাখবা। আচ্ছা আসো শুরু করো। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল দেখো লেখা আছে রাসায়নিক পদার্থের হ্যাজার্ড সিম্বল মোট 10টি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই জিনিসটা আমাদের লাগবে। কয়টা? টোটাল 10টা, এখান থেকে আর কিছু লাগবে না। এখন আমাদের এই যে জায়গাটা, নিচের দিকে যে কথা আছে, যে ছকটা আছে, এই ছকটার থেকে আমাদের প্রশ্ন হয় হচ্ছে দুই ভাবে। ছকটা থেকে দুই ভাবে প্রশ্ন হয়। ফার্স্ট প্রশ্ন যেটা তোমাকে বলবে সেটা হচ্ছে টক্সিক বা বিষাক্ত, তোমাকে এভাবে বলবে বিষাক্ত পদার্থের হ্যাজার্ড সিম্বল কোনটি? টি। আবার ভেরি টক্সিক বা অত্যন্ত বিষাক্তর জন্য টি প্লাস। অর্থাৎ তোমার সবার প্রথমে তুমি কি করবা জানো? সে হচ্ছে এই বাম পাশের প্রতীকের নাম উল্টা করে পড়ে মুখস্থ করবা। প্রতীকের নাম তার প্রতীক, প্রতীকের নাম তার প্রতীক, ঠিক আছে? এক্সেনটা বললাম দিছিল অলরেডি ডেন্টাল বা মেডিকেলে। আসো আমরা শুরু করি। তাহলে আমরা এটা বুঝতেই পারতেছি যে বিষাক্তের ইংলিশ হচ্ছে টক্সিক, যেটা প্রথম অক্ষর টি দিয়ে আমাদের প্রতীকের নামকরণটা আসছে, প্রতীকটা আসছে। তো এখন বিষাক্ত কি কি পদার্থ আছে আর ভেরি টক্সিক কি কি পদার্থ আছে, এই দুইটা জিনিস খুবই 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 ইম্পর্টেন্ট। ছোট একটা ছন্দ লেখছি, আশা করি তুমি দেখতে পাচ্ছ, তোমরা বইয়ের সাথে মধ্যে লিখে ফেলো। দেখো, একটা কাকা ছিল, সে হচ্ছে ব্যাককল। তাহলে ব্যাককল কাকা লিনার প্রেমে বিষ খেয়েছে, ঠিক আছে? তো লিনার প্রেমে আসলে ছ্যাঁকা খায় বিষ খাইছে, তো সেই ছ্যাঁকা না বললাম, আমরা বললাম ব্যাককল কাকা লিনার প্রেমে বিষ খেয়েছে। তাহলে ব্যাককলটা আসলে কি? ব্যাককলটা হইতেছে বেরিয়াম ক্লোরাইড, BaCl2, বেরিয়াম ক্লোরাইড। কাকা, এক কাতে হচ্ছে ক্যাডমিয়াম, আর এক কাতে হচ্ছে ক্রোমিয়াম। এই ক্যাডমিয়াম এবং ক্রোমিয়ামের লবণ, এইখানে একটা জিনিস খেয়াল করো, ক্রোমিয়াম 6 দিছে বললাম, ক্রোমিয়াম 3 না। ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট, ক্রোমিয়াম 6 লবণ। তাহলে ব্যাককল অবশ্যই বিষ, বিষাক্ত। খালি বিষতে হচ্ছে বিষাক্ত, শুধু বিষাক্ত। তাহলে বিষ খাইছে, যখন তোমার মাথায় প্রশ্নটা এরকম আসবে, আচ্ছা বিষাক্ত, তাহলে কি হয়েছে? বিষাক্ত বিষ খাইছে। কে বিষ খাইছে? ব্যাককল কাকা বিষ খাইছে। কার প্রেমে অন্ধ হয়েছিল ছ্যাঁকা খায়? লিনার প্রেমে। তাহলে ব্যাককলতে বেরিয়াম ক্লোরাইড, কাকাতে ক্যাডমিয়াম, ক্রোমিয়াম এবং লিনা। লিনাতে দেখো একটা জিনিস, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড আর সোডিয়াম হাইড্রাইড, অর্থাৎ NaH। লিথিয়াম আর নাতে হচ্ছে এই না। আর প্রেমে একটু নাথিং ইলস, কি খেয়েছে? বিষ খেয়েছে। বিষটা হচ্ছে এই বিষাক্ত। তাহলে আমাদের বললাম এটা অটোমেটিকলি মুখস্থ হয়ে গেছে। আমার দিক তাকা একটু বলো, সেটা হচ্ছে ব্যাককল কাকা লিনার প্রেমে বিষ খেয়েছে, মুখস্থ হয়ে গেছে। আচ্ছা নিচের দিক আসো, বলছে সেটা হচ্ছে ভেরি টক্সিক। ভেরি টক্সিক মানে হচ্ছে টি প্লাস, অত্যন্ত বিষাক্ত। তো অত্যন্ত বিষাক্ত, দেখবা যে তোমরা ছোটবেলা থেকেই বাইরে টিউশন করছো। আমি যখন ছোট ছিলাম তখন মানে আমাকে আম্মু নিয়ে যাইতো বিভিন্ন স্যারদের বাসায় পড়াইতে পড়াইতে। এরপরে তো আস্তে আস্তে বাসায় টিচার দেওয়া শুরু করলো, বাইরে আর নিল না। যাই হোক, তো বাইরে নিয়ে এলেই দেখা যেত যে আম্মু বসে থাকতো, আসার পরে বলতো যে ওর মা মারাত্মক ধরনের টক্সিক, ওর নানি মারাত্মক ধরনের টক্সিক। কেন, কি হয়েছে? 14 রকমের কাহিনী ঘুরায় বেড়ায়। ইভেন তোমাদের ফ্রেন্ড সার্কেলে আমরা দেখবা যে বলি যে না, ও একটা মারাত্মক টক্সিক লোক। কারণ কি? কারণ হইতেছে সামথিং, দেখবা যে কথার প্যাচে কথা লাগায়, এর কথা আর এক কানে লাগে, ওর কথা আর এক কানে লাগে। তো সেরকম একজন মহিলা হইতেছে সানির মা। সেরকম একজন মহিলা হচ্ছে সানির মা। সানি বললাম আমাদের খুবই কমন একজন, কমন একটা নাম অ্যাকচুয়ালি। তো এই সানির মা ইজ এ ভেরি টক্সিক পার্সন। সানির মা ইজ এ ভেরি টক্সিক পার্সন। আচ্ছা ক্যামেরাটা অফ করে রাখো। সানির মাথায়, সানিতে আসলে ঘটনাটা কি বলছি, সানিতে হচ্ছে সায়ানাইড। লিখে ফেলার বলতে সায়ানাইড। এই যে সায়ানাইড, সে যে কোনো ধরনের সায়ানাইড হতে পারে, সায়ানাইড হতে পারে, এটাও হাইড্রোজেন সায়ানাইড। আচ্ছা ভালো কথা। নিন, নিতে হচ্ছে আমাদের নিকোটিন। নিকোটিন, আমরা যে সিগারেট খাই সেই সিগারেটের নিকোটিন থাকে। তো এই যে নিকোটিন, সায়ানাইড, আর একটা হচ্ছে মা। মাতে হইতেছে আমাদের লবণ, মার্কারি লবণ। তিনটা নাম জাস্ট মনে রাখবা। সানির মা, সায়ানাইড, নিকোটিন, মা।
মাতে মার্কারি, এই তিনটা জিনিস হচ্ছে আমাদের মারাত্মক বিষাক্ত, অর্থাৎ ভেরি টক্সিক, ভেরি টক্সিক লেডি। যখনই তোমাকে কথাটা আসবে অত্যন্ত বিষাক্ত, মারাত্মক বিষাক্ত, তাহলে তোমার কথা আসবে আচ্ছা মারাত্মক বিষাক্ত এরকম কে ছিল? সানির মা ছিল। কে ছিল? সানির মা ছিল। অর্থাৎ সানিতে সাথে সায়ানিড, সায়ানাইড, নিতে নিকোটিন, আর মাতে মার্কারি, আমাদের ভেরি 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 টক্সিক তথা টি প্লাস বা অত্যন্ত বিষাক্ত পদার্থ। মুখস্থ হয়ে গেছে, ভালো কথা। আসো এর পরের ছকে আমরা যাই। এর পরের ছকটা একটু খেয়াল করে দেখবা, এই প্রতীকটা বললাম ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক্স এন। সেটা হচ্ছে এক্স এন, এটা কি ক্ষতিকারক বা হার্মফুল? তোমাকে এই জিনিসটাই প্রশ্ন বলবে, নিচের কোনটি ক্ষতিকারক পদার্থের প্রতীক বা সংকেত, সেটা হচ্ছে এক্স এন। আর এক্স আই, যেটা আইতে হচ্ছে দেখো ইরিট্যান্ট, যেটা ইরিটেশন ঘটায়, অর্থাৎ উত্তেজনা সৃষ্টি করে বা ব্যথা সৃষ্টি করে বা জ্বালা সৃষ্টি করে। তুমি খাইলে তোমার বুক জ্বলবে, তোমার গলা জ্বলবে, তোমার ত্বকে লাগবে তোমার ত্বক জ্বলবে, দিস ইজ কল্ড ইরিট্যান্ট। তো আমরা আগে এক্সেনটা পড়বো, দেখো সেটা হচ্ছে ক্ষতিকারক। তো ক্ষতিকারকে আমি একটা জিনিস লিখছি, আমি এই জিনিসটা যদিও বোঝা যাচ্ছে না, আমি সুন্দর করে লিখে দিই, দেখো সেটা হচ্ছে আহ ক্ষতিকারক। আচ্ছা ক্ষতিকারক এভাবে লিখি, এভাবে লিখি, পেইন্টেড, পেইন্টেড ফ্লোর, ফ্লোরে ক্ষতিকারক, ক্ষতিকারক ব্লিচ মারো, মাইরো না, যাই বলো না কেন, মাইরো না। কারণ একটা ফ্লোর এত সুন্দর করে পেইন্ট করছে, গ্রাফিতি আঁকছে সাকছে, তুমি সেখানে সুন্দর মতো ব্লিচ মাইরা দিলা, তাহলে কি গ্রাফিতি থাকবে? থাকবে না। তাহলে তুমি জিনিসটা বুঝো যে ক্ষতিকারক, নামের মধ্যে কি আছে? নামের মধ্যে আছে হচ্ছে ক্ষতিকারক, মানে ক্ষতিকারক মানে হচ্ছে এক্স এন। ভালো কথা, ক্ষতিকারক মানেই হচ্ছে হার্মফুল। ক্ষতিকারক কি হবে? পেইন্ট, তার মানে এক নাম্বার হচ্ছে পেইন্টস, দুই নাম্বার আমি কি বলছি? ফ্লোর, ফ্লোর তো হচ্ছে ফ্লোর পলিশার্স, আর এরপরে বলছি ব্লিচ, তাহলে ব্লিচিং পদার্থ। এই তিনটা হচ্ছে ক্ষতিকারক পদার্থ, বাস। আর কিচ্ছু এখান থেকে লাগবে না, জাস্ট ভেতরে একটা রিডিং করে রাখো। এন দিয়ে আসলে কি বোঝায়? এন দিয়ে নক্সাস বোঝায়, নক্সাস শব্দের অর্থটাই হচ্ছে ক্ষতিকারক, এই জন্যই প্রতীকটার আগে এক্স এর নিচে এন লাগানো হয়েছে, দ্যাটস ইট। চলে আসো আমাদের ইরিট্যান্ট বা উত্তেজনা। তো উত্তেজনা একটা ছন্দ লিখছি, শশী বিড়ালকে উত্তেজিত না করে লঘু করলো, এগুলি জাস্ট ছন্দ। বাট আমি জিনিসটা মনে রাখি আসলে আলাদা ভাবে, কিভাবে মনে রাখি? সেটা হচ্ছে তোমার উত্তেজিত পদার্থ, তার মানে সে উত্তেজিত হয়, তারা উত্তেজিত হয়, এদিক তাকাও। বীর, বীর, এই তোমরা মিউট করে রাখো তো সবাই, দাঁড়াও সবাই মিউট করি, শব্দ আসতেছে। ওকে, আচ্ছা বিষয়টা হচ্ছে তুমি একটু খেয়াল করবা, সেটা হচ্ছে এখানে বলছে উত্তেজিত কারা হয়? বীররা হয়, বীর। ধরো তোমার হচ্ছে ওই যে এলাকায় মারামারি লাগছে, তো গ্রামের যে এলাকার যে পাতি নেতা সে খুব বুক ফুলায় আসছে, সে বীর, সে উত্তেজিত হয়ে গেছে, আজকে মারা ফেলাই দিব, কোপায় ফেলাই দিব, এরকম একটা অবস্থা। তাহলে উত্তেজিত কারা হয়? বীররা হয়। তো এখন খেয়াল করো, বীরতে হচ্ছে এই বিরঞ্জক পদার্থ, বীরতে হচ্ছে বিরঞ্জক পদার্থ। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, সেটা হচ্ছে এই বীরের পরে আছে হচ্ছে সোপ, পাউডার, সিমেন্টের গুঁড়া, আর লঘু অ্যাসিড আর লঘু ক্ষার দ্রবণ। তাহলে সে, তুমি যখন উত্তেজিত হয়ে গেছে, এই উত্তেজনাটাকে তোমাকে কি করতে হবে? লঘু করতে হবে। উত্তেজনাটাকে কি করতে হবে? লঘু। তাহলে উত্তেজিত বীর, বীর থেকে বীর উত্তেজিত হয়ে গেল, তারপরে লঘু হয়ে গেল। কেন হয়ে গেল? এইখানে দুইটা কথা আছে, সেটা হচ্ছে শশীর ভয়, আমি বলতাম সেটা হচ্ছে শশীর ভয়। শোতে সোপ পাউডার, শীতে সিমেন্ট, আর ভয়ে? শশীর ভয়। তাহলে জিনিসটা সুন্দর করে একটু এইভাবে লিখতে পারো, এই ছন্দটা লিখে আমার ছন্দটা লিখতে পারো, সেটা হচ্ছে বীর উত্তেজিত হয়েও, হয়েও কি হয়ে গেছে? শশীর ভয়ে লঘু হয়ে গেল। আমি বারবার বলতেছি, তোমাকে যখনই এই উত্তেজনার কথা বা উত্তেজিত কথাটা আসবে, তোমার তখনই মাথার মধ্যে এই জিনিসটা ক্লিক করতে হবে যে কে উত্তেজিত হয়েছিল? বীর উত্তেজিত হয়ে পরে আবার লঘু হয়ে গেছিল, কার ভয়ে? এই যে কনসিকুয়েন্স, একটার পর একটা ধাপে ধাপে আগানো, এই জিনিসটা তোমার লংজিভিটিটা বাড়াবে মুখস্থ বিদ্যা। আচ্ছা আসো, এখন আমাদের এরপরে যে দাহ্য পদার্থটা এফ, এইটার উদাহরণটা 3 স্টার দিবা, খুবই 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 গুরুত্বপূর্ণ।
আমরা আসলে সবাই জানি সোডিয়াম, সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড, এটা বলে আমাদের খুবই পরিচিত, জৈব যৌগে বিচারক হিসেবে আমরা এটা ব্যবহার করি। মারাত্মক রকমের একটা বিচারক পদার্থ। তাহলে এরাও হচ্ছে ধাতব পদার্থ। সোডিয়াম তুমি নিজেই জানো যে এরা নর্মালি আগুন ধরে যেতে পারে, ঠিক আছে, এতটাই সক্রিয় যে পানির মধ্যে রাখলে পানির হাইড্রোজেন এবং অক্সিজেন ব্যবহার করে সে আগুন জ্বলায়। তাহলে এইটা বললাম তোমার মধ্যে মাথায় থাকবে, এইটা বললাম তোমার মধ্যে মাথায় থাকবে যে সোডিয়াম, সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড, এরা যেহেতু ধাতব হাইড্রাইড, তাহলে এটা মারাত্মক রকমের বিজারক পদার্থ। বিজারক পদার্থ হওয়ার কারণে তারা কি হয়েছে, তারা খুবই জ্বলবে, অর্থাৎ তারা হচ্ছে ফ্লেমেবল বা দাহ্য, কোনো সমস্যা নাই। সমস্যাটা যেটা হবে সেটা হচ্ছে জিঙ্ক পাউডার নিয়ে। জিঙ্ক পাউডার, কারণ এই পাউডারের, এই সোপ পাউডারের মধ্যে তুমি গুলাই ফেলবা। সো এক্সট্রা করে এইটা একদম ঠাটা মুখস্থ করবা যে জিঙ্ক পাউডার একটা দাহ্য পদার্থ। জিঙ্ক পাউডার একটা কি পদার্থ? দাহ্য পদার্থ। এটা আবার মারাত্মক দাহ্য পদার্থও না। তোমাকে প্রশ্নটা হবে এভাবে, নিচের কোনটি দাহ্য পদার্থ? এই জিঙ্ক পাউডারটাই ম্যাক্সিমাম 99% কেসে জিঙ্ক পাউডারটাই তোমাকে দিবে। তাহলে একটা লাইন যদি একটু মুখস্থ করতে পারো, তার মানে তোমার 99% পারার সম্ভাবনাটা হয়ে গেছে যে আমাদের জিঙ্ক পাউডার এটা দাহ্য পদার্থ বা ফ্লেমেবল, নট ইরিট্যান্ট অর নট এক্সট্রিমলি ফ্লেমেবল। এই জিনিসটা আমাদের মুখস্থ করতেই করতে করতে হবে। আর অ্যারোসল পেট্রোলিয়াম, এটা বললাম দাহ্য পদার্থ, এটা তুমি কমন সেন্স খাটায় কাজে লাগাও। আজকে সামনে একটা গ্যাস লাইটার ধরবা, আর মশা মারার যে স্প্রে আছে অ্যারোসল, সেটা মারবা, দেখবা যে ধাপ করে ফ্লেম জ্বলে উঠে। তাই এটা 100% ফ্লেমেবল। আর আর আমার নিচে আছে কি গ্যাস, কি গ্যাস? পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম তো তেল, তাহলে এটা তো জ্বলবেই রে ভাই, পেট্রোলিয়াম তো জ্বলবে, এটা তো তেল। এটা কমন সেন্স। এইখান থেকে সময় বেশি কিছু লাগবে না, তোমাকে একটা জিনিস ঠাটা মুখস্থ করতেই বলতেছি, সেটা হচ্ছে জিঙ্ক পাউডার। তাহলে জিঙ্ক পাউডার মুখস্থ করো, আমার সাথে বলো, জিঙ্ক পাউডার দাহ্য, জিঙ্ক দাহ্য, জিঙ্ক দাহ্য, জিঙ্ক দাহ্য, হয়ে গেছে। আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ কথা, নিচের দিকে যে লাইনটা আছে দেখো, সোডিয়ামকে আমরা কেরোসিনে, কারণ কেরোসিনের মধ্যে বললাম কেরোসিন আসলে তোমার হাইড্রোকার্বনের দ্রবণ তো, এবং হাইড্রোকার্বনের মধ্যে এখানে বললাম কোনো অক্সিজেন থাকে না, পানির মধ্যে অক্সিজেন থাকে। তো কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে খালি গঠিত। তো সোডিয়াম এই জন্য তখন ওই কেরোসিনের মধ্যে রাখলে আগুন জ্বলতে পারে না। তোমাকে এখান থেকে প্রশ্ন করা হবে কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয় কোনটি? সোডিয়াম। হয়ে গেল। আর ইনার্ট গ্যাস, ইনার্ট গ্যাসের ভেতরে সংরক্ষণ করা হয় হচ্ছে হাইড্রাইড গুলাকে, সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড। বাস, এখান থেকে আর কিছু লাগবে না। ভালো কথা। এখন তুমি একটু আসো, সেটা হচ্ছে আমরা এক্সট্রিমলি ফ্লেমেবল বা মারাত্মক দাহ্য পদার্থটা একটু মুখস্থ করি। সেটা হচ্ছে আহ দেখবা যে দাহ্য বা মারাত্মক দাহ্য, ধরো বিভিন্ন টাইপের নেশা জাতীয় পদার্থ আছে। গাঁজা আছে, মারিজুয়ানা আছে, ভাং আছে, চরস আছে। আবার এক টাইপের নেশা আছে, সেটার নাম হচ্ছে ডাইল, ডাইল খোর। তারপর বাবা আছে। তাহলে এই যে ডাল, তুমি এইভাবে পড়বা, মারাত্মক ডাল খোর। কি খোর? মারাত্মক ডাল খোর। তাহলে এই যে মারাত্মক দাহ্যের সাথে সাথে তুমি মারাত্মক দাহ্য নামের সাথে, মারাত্মক দাহ্য মানে মারাত্মক ডাল খোর। কি খোর? মারাত্মক ডাল খোর। ডালতে আসলে কি বুঝাইছি? ডালতে হচ্ছে ডাই ইথাইল ইথার। এতে হইতেছে দুইটা জিনিস, এতে অ্যাসিটিলিন, এতে অ্যারোসল। দেখো অ্যারোসল মারাত্মক দাহ্যের মধ্যে আছে, দাহ্যের মধ্যে আছে। প্রশ্ন হচ্ছে আমরা আসলে কোনটা দিব? আসলে কোনটা দিব? উত্তর হচ্ছে এটা আসবেই না, এটা জীবনে আসতে দেখা যায় নাই, আসবেও না। এখন আর একটা কথা আসো, এলতে হচ্ছে এলপিজি। এলতে কি? এলপিজি। আর এলপিজি যখন পারবা, সিএনজি অটোমেটিকলি পারবা, কারণ এলপিজি লিকুইডিফাইড পেট্রোলিয়াম গ্যাস, আর একটা হচ্ছে কমপ্রেস ন্যাচারাল গ্যাস। সেম টু সেম, একই জিনিস বলা যায়, ঠিক আছে। তাহলে আমরা যখন মারাত্মক দাহ্য পদার্থ করব, তখন আমাদের মাথার মধ্যে থাকবে হইতেছে মারাত্মক ডাল খোর। মারাত্মক কি খোর? ডাল খোর। আচ্ছা, ডাল 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 খোর দেখছো কখনো? ডাল খোরদের দেখছো কখনো? আচ্ছা, এই তো, জি ভাই লিখে দিছে। আচ্ছা ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ। সবাইকে একটু দেখা সাক্ষাৎ প্রয়োজন। ডাল ডাল খোরদের কেমন লাগে, গাঞ্জা খোরদের কেমন লাগে, হ্যাঁ, মদ খোরদের কেমন লাগে, সিগারেট খোরদের কেমন লাগে, দেখলে ভালো লাগবে। মারিজুয়ানা নামটা সুন্দর। আচ্ছা, মারিজুয়ানা বললাম মারাত্মক রকমের একটা ড্রাগস, ঠিক আছে, এটা মেক্সিকো থেকে আসে। আচ্ছা আসো, এখন আমরা নিচের দিকে একটা কথা করব, সেটা হচ্ছে এক্সপ্লোসিভ বা বিস্ফোরক।
যেটাকে দেখো আমরা ই দিয়ে প্রকাশ করে থাকি। আমরা অনেক ক্ষেত্রে এই দুইটা জায়গায় মারাত্মক ভুল করে থাকি। একটা খেয়াল করো, দেখো নিচের কোনটি পরিবেশ দূষক নির্দেশ করে। আমরা পরিবেশের ইংলিশ হচ্ছে এনভায়রনমেন্টাল, কিন্তু সেই এনভায়রনমেন্টালের ইটা দিয়ে প্রতীক ই বাড়ায় দিই। কিন্তু মনে রাখবা যে এনভায়রনমেন্টালি যেটা টক্সিক সেটা হচ্ছে নেচারের উপর কাজ করে। কিসের উপর কাজ করবে? নেচারের উপর কাজ করবে। তাহলে নেচারের প্রথম অক্ষর এন দিয়ে মনে রাখবা, এন। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট দুইটা প্রতীক। সেটা হচ্ছে যখনই আসবে বিস্ফোরক, বিস্ফোরক মানে হচ্ছে এক্সপ্লোসিভ, এই এই ই দিয়ে সেই ই। আর এনভায়রনমেন্টালি টক্সিক কার উপর কাজ করে? নেচার, সেই নেচার থেকে এন। তাহলে আশা করি এই দুইটা প্রতীক নিয়ে আর কোনো সমস্যা হবে না। আমার সাথে মুখস্থ করো, বিস্ফোরক মানে এক্সপ্লোসিভ মানে ই, বিস্ফোরক মানে এক্সপ্লোসিভ মানে ই, আর এনভায়রনমেন্ট মানে নেচার মানে এন, এনভায়রনমেন্ট মানে নেচার মানে এন। আচ্ছা আসো, এখন এইখানে যাবতীয় যত কিছু দেখো আমরা সবাই কমন সেন্স দিয়ে জানি যে জৈব পারঅক্সাইড, অ্যামোনিয়াম নাইট্রেট, টিএনটি, মেটাল অ্যাজাইডস, এই গান পাউডার, আমাদের গানের ভেতরে তো গান পাউডার থাকে, সেটাই বললাম বাস্ট হয়। প্রত্যেকটা জিনিসই বললাম বিস্ফোরক। এইটা বললাম তোমার অন্য কোনো যাবতীয় যত সাধারণ কোনো গ্যাস বা সাধারণ কোনো ধাতব না, তুমি দেখলেই বুঝবা প্রত্যেকটার সাথেই এন আছে। এই নাইট্রেট বা নাইট্রাইট গুলা বললাম বিস্ফোরক হয়ে থাকে, এবং সেলুলোজ নাইট্রেট বললাম বিস্ফোরকের সাথে ব্যবহার করা হয়। আমরা পড়বো কোষ রসায়ন পড়ার সময়, ঠিক আছে, সেলুলোজ ব্যবহার। তার মানে এই জিনিসগুলো বললাম তুমি একটু দুই তিনবার জাস্ট চোখ গুলাই দিলে তোমার চোখেই বলে দিবে। আচ্ছা, অনেকের বলে যে আটকায় আসতেছে, এই আমার কি আটকায় আসতেছে? আমরা সবাই তো ডাল খাই, এই ডাল সেই ডাল না। আচ্ছা, আমাকে কি আটকায় আসতেছে? জি ভাইয়া, মানে ভয়েসের সাথে মুভমেন্ট মিলে না। অল ক্লিয়ার জি বলতেছে ভাইয়া, একজন। আটকাচ্ছে। জি, মিলে না। কেউ কেউ বলতেছে ক্লিয়ার, কেউ কেউ বলতেছে ক্লিয়ার না। বুঝতে পারছি, জুম আসলে আমার জন্য না, অন্য কিছু করতে হবে, সেটার সলিউশন সাবিতের ক্লিয়ার, অন্য সলিউশন চলে আসবে, সমস্যা নাই। আচ্ছা আসো আমরা শেষ করি, রেকর্ডেড তো থাকবে। এখন একটা জিনিস তুমি একটু খেয়াল করবা, সেটা হইতেছে এইখানে একটা কথা আছে নিচের দিকে, সবসময় মনে রাখবা। দেখো এই এন থ্রিটাই হইতেছে অ্যাজাইট। এন থ্রিটা কি? এন থ্রিটাই হচ্ছে আমাদের অ্যাজাইট। তো তোমাকে নিচের দিকে একটা কথা লেখা আছে যে ডিটোনেটর রূপে ব্যবহৃত হয় কোনটা, এটা 3 স্টার দিয়ে আছে, PbN3 হোল 2। তোমাকে অপশনে কি করবে জানো? এন এর এই থ্রির বদলে টু দিবে, আর এইখানে থ্রি দিবে। সো বি কেয়ারফুল, সবসময় মাথায় রাখবা ব্র্যাকেটের মধ্যে থ্রি হবে, কারণ থ্রি মানেই হচ্ছে অ্যাজাইড, লেড অ্যাজাইড, অর্থাৎ PbN3 তারপরে টু আসবে। এই জিনিসটা আমাদের মুখস্থ করতে হবে যে ডিটোনেটর, ডিটোনেটর হিসেবে ব্যবহার করা হয় কোনটিকে? PbN3। এরপরে তুমি আসো, সেটা হচ্ছে এনভায়রনমেন্টালি দূষক কি কি আছে। দেখো, অ্যামোনিয়া গ্যাস, ক্লোরিন গ্যাস, তার পিনতেল, বিভিন্ন কীটনাশক, লিন্ডেন। নর্মালি তুমি এগুলি বুঝতেই পারবা। অ্যামোনিয়া গ্যাস পরিবেশের দূষক সৃষ্টি করবেই, ক্লোরিন গ্যাস দূষণ সৃষ্টি করবেই, পানিতে মিশে মারাত্মক ঝামেলা। আমার এনভায়রনমেন্ট আসলে ঝামেলা, কারণ ক্লোরিন গ্যাস আমাদের লিভার সিরোসিস করে। আবার তারপিন তেল, সমুদ্রে মারাত্মক, মাঝে মাঝে তেলের ট্যাঙ্কি ফাইটে যায়, তেল বের হয়ে যায়, তখন দেখবা মাছ সব ভাইসে উঠে, তাহলে এটাও এনভায়রনমেন্টের ক্ষতি। হ্যাঁ, সাউন্ড আসে আর ভিডিও পরে আসে। ফেসবুকে তো আমি ক্লাস নিবই না। ভাই, আচ্ছা ওয়েট, হ্যাঁ বলো। হচ্ছে কি ওই যে আমার সাউন্ড ঠিকই সব ঠিক আছে, মানে এটা সব বোঝাই যাচ্ছে, কিন্তু হলো আপনার ওই যে আপনি বোম্বের সাথে হালকা মেলে না, এটা খালি সমস্যা। তেমন সমস্যা হচ্ছে না আমার যা মনে হয় আবার। আচ্ছা ওয়েট, দাঁড়াও। একটু ওয়েট করো। আচ্ছা, আই হোপ এখন আর কোনো সমস্যা হবে না, ইনশাআল্লাহ।
দেখতে পাইতেছো তো আমাকে? দেখতে পাইতেছো তো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, এখন আশা করি আরো কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আর যদি পরবর্তীতে প্রবলেম হয় সেটাও দেখা যাবে। ওকে ফাইন, লেটস গো। আচ্ছা, আমার দুইটা ক্যামেরা অন ছিল তো একটা অফ করে দিছি। আচ্ছা আসো, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল একটা জিনিস খেয়াল করো, চারটার মধ্যে আমরা তাহলে এখন একটু একবারে চারটা যেহেতু খুবই খুবই ইম্পর্টেন্ট, একবার একটু সুন্দর করে রিক্যাপ করব, ঠিক আছে? একবার একটু সুন্দর করে রিক্যাপ করব। আমি প্রথমে বলছি যে আমাদের যে টক্সিক কি কি টক্সিক আছে, ব্যাককল কাকার লিনার প্রেমে বিষ খেলো, টক্সিক মানে বিষ, বিষতে বিষাক্ত। ব্যাককলে বেরিয়াম ক্লোরাইড কাকা অর্থাৎ ক্যাডমিয়াম এবং ক্রোমিয়াম লবণ এবং বিষ খাইছে, শাস্তে বলছে কি লিনা লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড, নাতে সোডিয়াম সোডিয়াম হাইড্রাইড। আচ্ছা এরপরে ভেরি টক্সিক, কার মা টক্সিক? ভেরি টক্সিক সানির মা ইজ এ ভেরি টক্সিক লেডি, সানিতে সায়ানাইড নিকোটিন আর মার্কারি লবণ সমূহ। আচ্ছা এরপরে বলছি হার্মফুল, কি কি হার্মফুল বলছি? হার্মফুল মানে বলছি পেইন্টেড ফ্লোরে ক্ষতিকারক ব্লিচ মাইরোনা, তার মানে ক্ষতিকারক মানে হচ্ছে হার্মফুল, মানে পেইন্ট ফ্লোর পলিশার্স আর হচ্ছে ব্লিচ। এরপরে বলছি কি এক্সাই বা ইরিট্যান্ট, ইরিট্যান্ট কারা হয়? বীর, তাহলে বীর উত্তেজিত হয়েও শশীর ভয়ে লঘু হয়ে গেল, উত্তেজিত মানেই হচ্ছে ইরিট্যান্ট। বীর, বীরতে কি বিরঞ্জক? শশী সোপ পাউডার, শীতে হইতেছে সিমেন্টের গুঁড়া, আর শেষে লঘু, লঘু অ্যাসিড লঘু খায়। আসো নিচের দিকে আমাদের প্রতীক এফ প্লাস মানে ফ্লেম এফ, খালি ফ্লেমেবলের মধ্যে একটা জিনিস তোমাকে মুখস্থ করতে বলছি, জিঙ্ক পাউডার, এটা একদম ঠাটা মুখস্থ করবা, যেটা হচ্ছে ফ্লেমেবল, শুধুমাত্র জ্বলবে, আর বাকি সব অটোমেটিকলি মুখস্থ হবে। আর নিচের দিকে দুইটা কথা আছে, সোডিয়ামকে সংরক্ষণ করবো কেরোসিন, আর সোডিয়াম হাইড্রেট আর লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রেটকে সংরক্ষণ করবো ইনার্ট গ্যাসের মধ্যে। আচ্ছা এক্সট্রিমলি মানেই হচ্ছে মারাত্মক, তাহলে মারাত্মক ভাবে ডালখোর কোনটা? ডাল, ডাল ডিতে ডাইথাইল ইথার অ্যাসিটিন অ্যাসিটিনিন অ্যারোসল এবং এলপিজি সিএনজি শেষ। আর প্রতীক ই এক্সপ্লোসিভ, আর প্রতীক এন হচ্ছে এনভায়রনমেন্ট তথা নেচার। এই দুইটা হয়ে গেল। ভেতরের পার্টটা এইটা পড়া লাগবে না, পড়তে যদি মুখস্থ করতে পারো দুই তিনবার পড়লে অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে, কমন সেন্স কাজে লাগে। যেটা আরেকটা জিনিস মুখস্থ করতে হবে, পিবিএনসি হোল টুকে বলা হয় ডিজেনারেটর হিসেবে কাজ করে। ওকে, আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক হয়ে গেছে রাসায়নিক জারক পদার্থ। এই জিনিসটা কিচ্ছু লাগবে না অ্যাকচুয়ালি, জাস্ট সংকেতটা পড়বা ও, আর প্রতীক হচ্ছে করসিভ বা ক্ষয়কারী প্রতীক হচ্ছে সি। দেখবা যত ধরনের গাঢ় অ্যাসিড গাঢ় ক্ষার আছে এটার মধ্যে সেটাই আছে, আর কিছু এখান থেকে লাগবে না। বিশ্বে তেজস্ক্রিয় রশ্মি ও স্বাস্থ্য ঝুঁকি হ্যাজার্ড সিম্বল কতটি? দেখো, প্রথম প্রশ্ন আমি যদি তোমাকে বলি, প্রথম কোশ্চেন আমি যদি তোমাকে বলি, এই সমস্যা হলে বইলো, জুম তো এখন করছি, সমস্যা হলে এখন বইলো, লেখা ক্লিয়ার ঠিক মতো বোঝা যাচ্ছে না, ওয়েট। সমস্যা হলে তুমি চ্যাট না করে তুমি আমাকে একটু ভয়েস করে বললেই হয়, ঠিক আছে? আচ্ছা আসো, প্রথম প্রশ্নটা হচ্ছে তেজস্ক্রিয় তেজস্ক্রিয় রশ্মি ও স্বাস্থ্য ঝুঁকি হ্যাজার্ড সিম্বল কয়টা? এটা হচ্ছে তোমার প্রথম প্রশ্ন। আমরা বলে বলে একটা দাগাই দিই, কারণ আমরা পড়ছি ছোটবেলা থেকে ট্রিফয়েল। আসলে উত্তরটা হচ্ছে দুইটা, একটার নাম হচ্ছে ট্রিফয়েল আর একটা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকির সংকেত। এই সংকেতটা আমাদের লাগবে না, আমাদের মেইন লাগবে ট্রিফয়েল, কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে মোট সিম্বল হচ্ছে কয়টা? দুইটা, ঠিক আছে? এখন আসো, টি ফয়েলের মধ্যে তোমাকে সরাসরি এই লাইন থেকে প্রশ্নটা হবে, আন্তর্জাতিক তেজস্ক্রিয় রশ্মি চিহ্নটিকে কি বলা হয়? ট্রি ফয়েল বলা হয়। এবং এটি দ্বারা আসলে কি প্রকাশ করে? এক, অতিরিক্ত ক্ষতিকর আলোক রশ্মি বা শক্তি, এবং এটা কি করতে পারে? বিকলাঙ্গ করে দিতে পারে, ক্যান্সার সৃষ্টি করতে পারে। এখন প্রাকৃতিক ভাবে এই তেজস্ক্রিয় রশ্মিগুলা কোন মৌল থেকে আসে? দেখো বলছি প্রাকৃতিক মানে হচ্ছে রঞ্জন উড়ে ফ্রান্সে যাবে, কি বলছি? রঞ্জন উড়ে ফ্রান্সে যাবে। এই চ্যাট না করে ভয়েসে বলে কোনো সমস্যা হলে। এক নম্বর হচ্ছে রেডন, রঞ্জনতে রেডন আর আরএন, এরপরে উড়েতে ইউরেনিয়াম, আর ফ্রান্সে এফআর ফ্রান্সিয়াম, তাহলে আর এ আর এন ইউ ফ্রান্স এফআর, মুখস্থ হয়ে গেছে। এখান থেকে আর সেরকম কিচ্ছু তোমাকে মুখস্থ করতে হবে না, এমএসডিএস এর অনুরূপ আমরা আগেই পড়ে ফেলছি, ম্যাটেরিয়াল সেফটি ডেটা শিট। আচ্ছা এখন বলো কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে কিনা এখন বলো, এখন সব ক্লিয়ার? এত জি ছন্দ কি ভাইয়া। এক্সাম হলে আদৌ মনে থাকবে? অবশ্যই মনে থাকবে, আমি তোমাকে বারবার বলতেছি, সেটা হইতেছে ছন্দের মধ্যে তোমার এক্সাক্ট পয়েন্টটা থাকতে হবে। আমি যেরকম তোমার বলছি ভেরি টক্সিক অত্যন্ত বিষাক্ত, তখন তোমার মুখস্থ কেন করবা? তখন তুমি অটোমেটিকলি মাথার মধ্যে ঢুকাবা যে আমার
ভেরি টক্সিক মানে হচ্ছে কার মা? সানির মা। তাহলে এই জিনিসগুলো তো আসলে মুখস্থের বিষয় না, এগুলো তোমাকে রিলেশনের বিষয়, যে রিলেট করতে হবে। আচ্ছা আচ্ছা, আসো এখন পরের পৃষ্ঠায় আসো। এখান থেকে আর সেরকম কিছু লাগবে না, এখান থেকে সেরকম কিছু লাগবে না। এই ছকের নিচের দিকে একটা কথা আছে, দেখো। সেটা হচ্ছে ক্ষয়কারী অ্যাসিডের পিএইচ হয় 2.0, আর সবল ক্ষার বা ক্ষয়কারী ক্ষারের পিএইচ হয় হচ্ছে 12.5-এর উপরে। এই জিনিসটা আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে একটা জিনিস খেয়াল করবা, তোমাকে বলবে নিচের কোনটি ক্ষয়কারী পদার্থ নয়। গাঢ় ইথানোয়িক অ্যাসিড, অনেকে ভুল করে এটা দাগায় ফেলায়, এই যে ভাবে যে ইথানোয়িক অ্যাসিড বোধহয় দুর্বল, আসলে বললাম তা না। গাঢ় ইথানোয়িক অ্যাসিড এইটাও বললাম ক্ষয়কারী পদার্থ, সো বি কেয়ারফুল। বাস, আর কিচ্ছু লাগবে না এই পৃষ্ঠার থেকে, এই পৃষ্ঠার থেকে আর কিচ্ছু লাগবে না। পৃষ্ঠা উল্টায় যায়, লাগবে না, লাগবে না। ভাইয়া ছক থেকে, ছক যে বললেন লাগবে না, এবার তো ছক থেকে ডেন্টালে একটা কোশ্চেন আসছিল কোন ছক? কোন যে ছক? কোন ছক? এই যে ভাই এমএসডিএস এর যে ছকটা, কোনটা? এইটা? এটা জি ভাই এটা। হ্যাঁ বলো, কোনটা আসছে বলো, আমি বুঝতে পারছি, বলো বলো, তারপর বলো। বেনজিন টলুইনের যেই হ্যাজার্ড প্রতীক, এটা আসছিল এবার। বেনজিন টোলুইন অবশ্যই কি হবে? ক্ষতিকর। হ্যাঁ, এখানে জিনিসটা বুঝতে পারছি। দেখো, আমি তোমার একটা কথা বলি, সেটা হচ্ছে যখন তোমার আমি এই জিনিসটা একটু পরে পড়াবো, আগে আমি ক্ষতিকর জিনিসটা শেষ করে নিই। এটা আমি আমি দেখছি প্রশ্নটা তুমি বলছো, আমি দেখছি। বিষয়টা হইতেছে ইম্পর্টেন্স জিনিসটা আমরা একটু আগে শেষ করি, কম ইম্পর্টেন্ট জিনিসটা আমরা একটু পরে শেষ করবো, ঠিক আছে? লেটস গো। আর আমি একটা জিনিস, বিষয়টা কি, তোমাকে আমি যদি বলি, সেটা হইতেছে যে ইথানলের হ্যাজার্ড সিম্বল তুমি মুখস্থ করবা, বেনজিনের হ্যাজার্ড সিম্বল তুমি মুখস্থ করবা, ইথানোয়িক অ্যাসিডের হ্যাজার্ড সিম্বল তুমি মুখস্থ করবা। এইটা বললাম তোমাকে, বললে তুমি হাল ছেড়ে দিবে, এক নাম্বার কথা। এটা তোমার ভাল লাগবে না শুনতে। আমাদের করতে হবে হইতেছে এরা লাস্টে যায়, কারণ আমরা তখন আসলে কমন আমাদের সেই জ্ঞানটা হয়ে যাবে কোনটা ক্ষয়কারী পদার্থ আর কোনটা তোমার রাসায়নিক মানে বিষাক্ত পদার্থ, কোনটা এক্সট্রিমলি ফ্লেমেবল। যখন তুমি এটা তোমার অলরেডি মুখস্থ হয়ে যাবে, তখন তোমার অটোমেটিকলি তুমি সংকেত গুলা পাঠতে থাকবা, ঠিক আছে? যখন তোমার যখন মুখস্থ হয়ে গেছে যে ক্ষতিকারক পদার্থের সংকেত উদাহরণগুলো কি কি, তখন ওই উদাহরণ থেকে যদি বলি এটার সংকেত কি, তখন তুমি অটোমেটিকলি পারবা। তো এইটা এক্সট্রা করে তুমি যখন মুখস্থ করতে যাবে, তখন তোমার মাথার মধ্যে প্রেশার লাগবে। এটা এক্সট্রা করে মুখস্থ করার বিষয় না, প্রশ্নও লাগবে। আজ লাগবে না, আমি বলতেছি লাগবে না, আমরা অটোমেটিকলি এটা পারবো। আচ্ছা আসো নিচের দিকে, এরপরে এখান থেকে লাগবে না। এখন আসো এই ছকটা, সব তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই ছক। আমরা এই ছকটায় সর্বপ্রথম দেখো তোমাকে প্রশ্ন আসলে করবে কি। তোমাকে প্রশ্ন ফার্স্ট অফ অল করবে হইতেছে নিচের কোনটি বিষাক্ত নয় বা নিচের কোনটি বিষাক্ত। তো আমি বিকল্প উপাদান কোনটা যেটা বিষাক্ত নয় বা বিকল্প উপাদান, এই জিনিসটা হচ্ছে আমি মুখস্থ রাখতাম। তো মুখস্থ রাখতাম সহজভাবে, সেটা হচ্ছে বিকল্প হেডস বা হেড ওয়ান পটকা। সহজ জিনিস, সহজভাবে মুখস্থ করব। বিকল্প হেডস ওয়ান পটকা। কি বলছি? বিকল্প হেডস ওয়ান পটকা। মানে বিকল্প উপাদানের প্রথমে হচ্ছে হেড, হেডে হচ্ছে হেক্সেন, তাই না? হেক্সেন। এটা কি অ্যালকাইল না অ্যারাইল? এটা একটা অ্যালকাইল। তাহলে এর টক্সিক উপাদানটাও হবে অ্যালকাইল না অ্যারাইল? অ্যালকাইল। যেরকম ক্লোরোফর্ম, কার্বন টেট্রাক্লোরাইড, এই দুইটাই বললাম অ্যালকাইল। তাহলে যখনই তুমি দেখবা অ্যালকাইলের বিকল্প হবে হেক্সেন। ভালো কথা। টতে কি? টতে হচ্ছে টলুইন। টলুইন অ্যালকাইল না অ্যারাইল? অ্যারাইল। তাহলে এর ক্ষতিকারক উপাদানগুলো অ্যারাইল হবে। বিউটানল ওয়ান, সবসময় মাথা রাখবা, এক নাম্বার মানেই সে পিওর, আর দুই নাম্বার মানেই সে মধ্যে ঘাপলা আছে। তাহলে বিউটানল টু, যেটা বিউটানল টু সেইটা ক্ষতিকারক, আর বিউটানল ওয়ান সেটা হচ্ছে বিকল্প মানে ভালো। আর এইখানে যা একটু সমস্যা হয়, দেখো নিচের কোনটি বিষাক্ত বিকারক নয়, তোমাকে পটাশিয়াম দিবে, পটাশিয়াম কার্বনেটও দিবে। তো সহজভাবে আমরা জানি পটাশিয়াম মারাত্মক রকমের একটা বিচারক পদার্থ, যেহেতু ধাতব পদার্থ। তাহলে সে 100% সে আমাদের ভালো করবে না, সে 100% আমাদের ভালো করবে না। তাহলে এই পটাশিয়াম না বলে আমি কি বলছি? ওয়ান পটকা। সো পটকাতে হচ্ছে পটাশিয়াম কার্বনেট, পটাশিয়াম কার্বনেট। এবং শেষে কা বলছি, কাতে হচ্ছে এই যে কা, সিএ কা, অর্থাৎ ক্যালসিয়াম ধাতু। পটাশিয়াম ধাতুর পরিবর্তে ধাতু,
কিন্তু কি ব্যবহার করব, পটাশিয়ামের পরিবর্তে ক্যালসিয়াম। এখন যখন তুমি বিকল্প উপাদানগুলো মুখস্থ হয়ে গেছে, এখন তুমি মুখস্থ করো ক্লোরোফর্ম। তাহলে এইটা আমি বিকল্প উপাদানের মধ্যে পাই নাই, অ্যালকাইল ন্যারাইল অ্যালকাইল, তাহলে কি হবে, হেক্সেন। কার্বন টেট্রাক্লোরাইড অ্যালকাইল ন্যারাইল অ্যালকাইল, তাহলে সেটাও হেক্সেন। বেনজিন জাইলিন দুইটাই অ্যারাইল, তাহলে এখানে দুইটাই টলুইন। বিউটানল 2 এর পরিবর্তে বিউটানল 1। আচ্ছা, লেড ক্রোমেট এর পরিবর্তে পটাশিয়াম কার্বনেট। আচ্ছা, আর পটাশিয়াম ধাতুর পরিবর্তে হচ্ছে ক্যালসিয়াম ধাতু। যখন তুমি এভাবে ধাপে ধাপে মুখস্থ করবা, তখন তোমার প্রশ্নের প্যাটার্নটা বুঝতে সুবিধা হবে, তোমার মুখস্থ রাখতেও সুবিধা হবে। আমাদের এই ছকটা 3 স্টার ছক। আমি এই ছকটা আগেই 3 স্টার দিয়ে দিছি, তোমরাও সুন্দর করে 3 স্টার দিবে এবং বাসায় একবার দেখলে আশা করি তোমার এখন মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, এরপরে যে পার্টটা আছে এখান থেকে এই পৃষ্ঠায় সেরকম কিছু লাগবে না, একটু রিডিং দিতে পারো, রিডিং না মানে চাইলেও সমস্যা নাই। এখন এই উপরের লাইন থেকে আমাদের মেডিকেল একটা প্রশ্ন আসছিল, নিচের কোনটি ভারী ধাতুর উদাহরণ নয়। সেখানে লেড ছিল, মার্কারি ছিল, ক্যাডমিয়াম ছিল, এক্সট্রা করে ক্রোমিয়াম দেওয়া হয়েছে। ক্রোমিয়ামও বললাম ভারী ধাতুর আন্ডারেই পড়ে, কিন্তু যেহেতু প্রশ্নটা করা হয়েছিল এইখান থেকে, এই লাইন থেকে প্রশ্ন করা হয়েছিল, তুমি সরাসরি তিনটা জিনিস, ভারী ধাতু বললে তিনটা জিনিস, তিনটা ধাতুর নাম মুখস্থ করবা, লেড, মার্কারি, ক্যাডমিয়াম। লেড, মার্কারি, ক্যাডমিয়াম। এবং এই ভারী ধাতুর কারণে কি হইতেছে, এনজাইমের কার্যক্ষমতা বিনষ্ট হয়। তাহলে এনজাইম কথাটা বললে ভারী ধাতু আসবে, আর ভারী ধাতু আসলে তিনটা ধাতু আসবে, লেড, মার্কারি, ক্যাডমিয়াম। লেড, মার্কারি, ক্যাডমিয়াম। আচ্ছা, এখন আসো এই ভেতরের নিচের দিকের যে ছকটা আছে, এই ছক থেকে আমরা খুবই কম জিনিস পড়বো। ফার্স্ট অফ অল, সালফিউরিক অ্যাসিড যেরকম বলছে, সালফিউরিক অ্যাসিডের সাথে অবলিক দিয়ে লেখো সালফার ডাইঅক্সাইড গ্যাস। এই সালফার ডাইঅক্সাইড গ্যাসও শ্বাস নালীতে প্রদাহ, ত্বকে ফোসকা সৃষ্টি করে এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা সৃষ্টি করে। যে সালফার শ্বাস নামের সাথে মিল আছে। এখন আমরা নিচের দিকে একটু চলে আসবো, 4 নম্বরে দেখো কস্টিক সোডা সংকেত NaOH, কস্টিক পটাশ সংকেত KOH। তো এইখান থেকে আমাদের একটা লাইনই পড়তে হবে যে মাত্র 10%, পার্সেন্টেজটা দেখবা V/V না, বললাম W/V, সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ 30 সেকেন্ডের মধ্যে চোখকে অন্ধ করে দিতে পারে। তাহলে দুইটা জিনিস, 10% W/V, কি দ্রবণ, জলীয় দ্রবণ, কত সেকেন্ড, 30 সেকেন্ড, বাস। এখন আসো লিকার অ্যামোনিয়া, প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে 35 থেকে 40%। যদিও এটা বিভিন্ন বইতে বিভিন্ন জিনিস দিছে, তবে আমরা 35 থেকে 40%ই দাগাবো। 35 থেকে 40% অ্যামোনিয়ার সম্পৃক্ত জলীয় দ্রবণ, সম্পৃক্ত জলীয় দ্রবণ, এই কথাটা মাথায় রাখবা। দুইটা কথা রাখবে, সম্পৃক্ত জলীয় না থাকলেও সমস্যা নাই, বাট সম্পৃক্ত রাখবে, এবং পার্সেন্টেজটা। এখন দেখো লিকার, এই যে লিকার, লিকারটার শেষ হয়েছে র দিয়ে। র দিয়ে মনে রাখবা রক্তবর্ণ ধারণ। কি রক্তবর্ণ ধারণ, চোখ রক্তবর্ণ ধারণ। লিকার, র, রক্ত, র, রক্তবর্ণ। রক্তবর্ণ কি, চোখ রক্তবর্ণ ধারণ করবে। আর কখনো কখনো আমাদের কোচিং পরীক্ষাগুলায় এই লাস্টের লাইন থেকে প্রশ্নটা করে, সর্দি কাশিতে কোন গ্যাস নাকের পানি ঝরা বন্ধ করে। এখানে অ্যামোনিয়া গ্যাস আছে, তাই না, NH3। যারা NH3 গন্ধ শুকছ, সেটা হচ্ছে খুবই ঝাঁঝালো, খুবই কি হয়, ঝাঁঝালো। তাহলে ঝাঁঝালোতে দেখো ঝরা, মিল আছে। তাহলে অ্যামোনিয়া গ্যাস মানে ঝাঁঝালো, আর ঝাঁঝালো মানে হচ্ছে ঝরা বন্ধ। ঝরা বন্ধ কি, নাকের পানি ঝরা বন্ধ, মুখস্থ হয়ে গেছে। আসো এর পরের ছকটা, এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। তার মধ্যে একটা কথা হইতেছে, তোমাকে বলবে ডায়রিয়া হওয়ার সম্ভাবনা শতভাগ। দেখো তো, শতভাগ যখন বলবে মানে কি 100 না, তো 100কে আমরা এক ধরলাম, এক মানে কি পার না। যেরকম আমি তোমাকে বললাম না যে পার পিস, পার কাপড়, পার সেট, পার ক্লাস, পার এক্সাম, পার মানে এক মানে 100। যখন শতভাগ কথাটা থাকবে তোমার নামের মধ্যে, তোমার মাথার মধ্যে পার, পার হাইটটা চলে আসতে হবে, এবং নামের মধ্যেও পার কথাটা থাকবে, অর্থাৎ পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। আর যদি বলা হয় শতভাগ না দিয়ে, মানে শতভাগ দিলে প্রশ্নটা এই লাইন থেকে করা হয়েছে, আর যদি শতভাগ না দেয় তখন প্রশ্নটা এই লাইন থেকে করা হয়েছে, তাহলে আমাদের দাগাইতে হবে ডাইক্রোমেট, যে ডায়রিয়া ডাইক্রোমেট, ডায়রিয়া ডাইক্রোমেট। যদি শতভাগ বলে পারম্যাঙ্গানেট, শেষ। নিচের দিকে একটা কথা আছে, দেখো লেখা আছে 10 নম্বরে রক্ত শূন্যতা। তো তুমি যখন রক্ত শূন্যতা ঘটায় কোনটা,
প্রশ্নটা হবে এইভাবে, তখন তুমি নিজেকে প্রশ্ন করবা রক্ত শূন্যতা কি, রক্ত শূন্যতা কি। এই কি দিয়ে মানে হচ্ছে কে আই, কি, কিতে কি, কে আই, তাহলে তুমি এইভাবেই পড়বা রক্ত শূন্যতা কি, কিতে কে আই, অর্থাৎ পটাশিয়াম আয়োডাইড এটা রক্ত শূন্যতা সৃষ্টি করে। নিচের দিকে সবচেয়ে ইম্পর্টেন্ট এই ছকের মধ্যে সেটা হচ্ছে ক্লোরোফর্ম। তোমার 1 নম্বর কাজ হচ্ছে ক্লোরোফর্মের সংকেতটা মুখস্থ করা, CH Cl3, CH Cl3, কি বলছি, CH3L3। ভাইয়া অনুসরণী আর এমসিকিউ এর জন্য কি রেটিনার বইটা পড়বো নাকি আলাদা আলাদা করে মেইন বই থেকে পড়বো এক্সট্রা রাইটারের? ওকে, এটা একটা ভালো কোশ্চেন। যদি তুমি আমাকে আস্ক করো, আমি মেইন বই পড়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, এই জন্য আমি মেইন বই কিনে মেইন বই পড়ছি। বাট তুমি যদি কম্প্যাক্টলি রেটিনার বুক ফলো করো, ওকে গুড, বাট রেটিনার বইতে ভুল আছে, ভুল জিনিসটা আমাদের পড়া যাবে না, সঠিকভাবে পড়তে হবে, ঠিক আছে? এখন দেখো ক্লোরোফর্মের ক দিয়ে একটা জিনিস খুব চমৎকার মনে রাখা যায়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি সৃষ্টি করে, ভালো কথা। আর ক্লোরোফর্ম যায় কোথার মাধ্যমে, দেখবা যে আমরা যেই ক্লোরোফর্ম দিয়ে কি করতো আগে, ছিনতাইকারীরা ছিনতাই করতো, মানে তোমার নাকে চাপ দিত, মানে কি এটা কোথায় যাবে, শ্বাসনালীতে যাবে, শ্বাসনালী হয় ফুসফুসে। এই লাইনটা থেকেও প্রশ্ন হতে দেখছি, বেশি পরিমাণে ফুসফুসে প্রবেশ করলে মৃত্যু অনিবার্য কোনটি কারণে হয়, ক্লোরোফর্ম হয়। তাহলে তুমি এটা বললাম নর্মালি বুঝতে পারবা, তোমাকে ফরমালিন বললাম তোমার নাকের মধ্য দিয়ে দিবে না, ফরমালিন তুমি খাবা, কিন্তু ক্লোরোফর্মটা বললাম তোমার গ্যাস, এটা বললাম নাকের মধ্য দিয়ে শ্বাসনালীতে যাবে এবং শ্বাসনালী থেকে ফুসফুসে যাবে এবং সেটা মৃত্যু ঘটাবে। এবং এখানে 3টা কথা লেখা আছে দেখো, ডিও, বিওডি এবং সিওডি এর ভারসাম্য বিনষ্ট হয়। এর উপরে নিচে অনেক জায়গায় ডিওর কথা আছে। তো তুমি এই সিওডি এর সি দিয়ে একটা জিনিস মনে রাখবা, যেখানে সিওডি থাকবে, সি থাকবে, সেখানেই ক্লোরোফর্ম, কারণ ক্লোরোফর্মেও সি আছে। যদি বলা হয় পানি ডিও, বিওডি এবং সিওডি ভারসাম্য নষ্ট করে কে, তোমার লাস্টের লাইনটা দেখবা যে সিওডি, সি তে হচ্ছে ক্লোরোফর্ম, বাস টাকায় দিয়ে চলে আসবা। আর একটা কথা আছে সেটা হচ্ছে ফরমালিন। ফরমালিন মানে হচ্ছে HCHO মিথানল ডিহাইডের 40% জলীয় দ্রবণ। এটা কি করতে পারে, কিডনি বিনষ্ট করতে পারে, আমরা সবাই জানি, কারণ বলে যে ফরমালিন খায় না, ফরমালিন খায় না। মেইন জিনিসটা হবে হচ্ছে ক্যান্সার, এইটাকে গোল করো, ক্যান্সার সৃষ্টি করতে পারে। এবং এটা বলা আমরা নর্মালি পড়ে আসতেছি, জেনে আসতেছি, ঠিক আছে? মারাত্মক ভাবে ডিও হ্রাস করে দুইটা জিনিস, দুইটা একটা পটাশিয়াম কার্বনেট আর একটা হচ্ছে প্রোপানন, ঠিক আছে? এটা জাস্ট মনে রাখো, আর কিছু লাগবে না এখান থেকে, জাস্ট একটু মনে রাখো। আমাদের ডিও বিনষ্ট করে মারাত্মক বিনষ্ট করে দুইটা একটা হচ্ছে পটাশিয়াম কার্বনেট আর একটা হচ্ছে প্রোপানন। আচ্ছা, ভালো কথা, আমাদের এই সেকেন্ড পার্টটাও আমাদের শেষ হয়ে গেল। খুবই খুবই ইম্পর্টেন্ট দুইটা পার্ট আমাদের শেষ। এখন আমাদের এর পরবর্তী যেই পার্টটা আছে সেটা হইতেছে আমরা একটু কোশ্চেন সলভ করবো এবং কোশ্চেন তোমাকে দিয়ে সলভ করাবো, ঠিক আছে? এটা মুখস্থ করবা, মুখস্থ করবা, তার আগে পড়ালেখার আগে ধরে নেই। কোশ্চেন আশা করি দেখতে পাইতেছো, ঠিক আছে? আচ্ছা রিফাত বলো, ফার্স্ট কোশ্চেন, XN প্রতীক দ্বারা কোন ধরনের ঝুঁকির মাত্রা বোঝায়? ক্ষতিকারক। ক্ষতিকারক মানে হইতেছে নক্সাস। 2 নম্বরে আসো, রবিউল বলো তো লিভার সিরোসিস করতে পারে কোনটির কারণে? আমি একটু আগে বলছি, যদিও লিখাই দেওয়া উচিত ছিল। আর 3টার মধ্যে হলো জৈব পার অক্সাইড, আমি শিওর না এটা কনসেপ্ট। না, এইটা হইতেছে হ্যালোজেন ভাইয়া আমি যুক্ত বলি, যৌগ। হ্যাঁ বলো। জি জি, ওই তো হ্যালোজেন যুক্ত হ্যাঁ, যৌগই হ্যালোজেন তো। যুক্ত জৈব যৌগ বা হ্যালোজেন যুক্ত যে সকল যৌগ আছে, যত ধরনের ক্লোরাইড আছে, ব্রোমাইড আছে, এটা লিভার সিরোসিস করতে পারে। প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক স্বীকৃত এটা 10টা আমরা সবাই জানি। পটাশিয়াম সায়ানাইডের বৈশিষ্ট্য, এই জায়গাটা বললাম। 15 সালের কোশ্চেন যদিও, বাট ইটস স্টিল নাও খুবই খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে দেখো পটাশিয়াম সায়ানাইড, এখন এরকম একটা প্রশ্ন তুমি পাইছো, তুমি তাৎক্ষণিকভাবে তুমি সেটা মাথায় নাই বা সেটা তুমি পড়ে আসো নাই সরাসরি, তুমি খেয়াল করো এটা গ্যাসীয় পদার্থ, এটা উদ্বায়ী, এটা মিষ্টি স্বাদযুক্ত, ইহা অত্যন্ত বিষাক্ত। এখন তুমি পড়ছো কি সায়ানাইড অত্যন্ত বিষাক্ত, ভেরি যে সানির মা, তুমি সুন্দরভাবে দাগাই দিয়ে আসো, আমার উত্তর দেখারও দরকার নেই। সোডা লাইমের সঙ্গে এটা আসতো NaOH, ক্যালসিয়াম অক্সাইড। প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ এগুলো আমরা পড়ছি। সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নিচের কোনটি শক্তিশালী বিষ, শক্তিশালী বিষ এগুলি। আচ্ছা এই যে দেখো শক্তিশালী বিষ, তো তুমি কি পড়বা, তোমার কমন সেন্স কি বলে, এটা কি বিষ দাগাবো না শক্তিশালী বিষ, কি মানে মারাত্মক বিষাক্ত, সায়ানাইড।
আচ্ছা, এখান থেকে সেরকম কিছু প্রশ্ন আমি তোমাকে আর ধরবো না, আর বেশি প্রশ্ন ধরে লাভও নাই। উম, 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 উম। এগুলি জাস্ট তোমরা সলভ করলেই পারবা, সমস্যা নাই, এটা তোমরা সলভ করলেই পারবা। আচ্ছা, এই প্রশ্নটা আমি অনেকবার দেখছি এবার, ঠিক আছে। কোনটি বিষাক্ত নয়, 37 নম্বর, বলো তো একজন, কোনটি বিষাক্ত নয়? সাইমা হক, বলো তো। ইথানল, গুড। ইথানল, কারণ ইথানল তো ভাই এখানে তোমার, ইথানল তো আমরা আসলে এক প্রকার খাইও বলা যায়, ঠিক আছে। সো ইটস নট গড়লোক, এগুলি জাস্ট নর্মাল জিনিস। আর এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ এক্সট্রা ইনফো আছে, মাছ ও জলজ বাষ্পীভবন বিঘ্ন ঘটায় কোনগুলা। এই জিনিসগুলো বললাম, আমাদের যখন এক্সট্রা রাইটারের কোশ্চেন সলভ করব, আমাদের এই জিনিসগুলোর উপর বেশি ফোকাস করতে হবে। এটা বেশি করে তোমাদের সলভ নিজেদের নিজেদের করতে হবে। আপাতত সেদিক গেলাম না, আমরা বইয়ের মধ্যে আবার চলে আসি। আমি তোমাকে জাস্ট দেখাইতেছি যে এই প্রশ্নগুলো আমাদের অবশ্যই সলভে রাখতে হবে, মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে। কারণ তোমার বই থেকে শুধুমাত্র হাজারি স্যারের বই খুলেই যে এখন মেডিকেল প্রশ্ন হচ্ছে তা না। দেখা গেছে কোন অলস টিচার তোমার প্রশ্ন করতে বসছে, সে যে কোনো একটা বইয়ের শেষের অনুশীলনী থেকে প্রশ্ন করে দিবে, যেটা কেমিস্ট্রিতে সবচেয়ে বেশি হচ্ছে। সো কেমিস্ট্রিতে কম সময়ে বেশি নাম্বার পাওয়ার উপায় হচ্ছে অনুশীলনী মুখস্থ করো, অনুশীলনী মুখস্থ করো, বাস শেষ। কিন্তু কেমিস্ট্রিটা আসলে মজা নিয়ে পড়ার জন্য আমাদের বইটা খুব ভালো করে পড়তে হবে। এখন এদিক টাকা আসো, সেটা হচ্ছে আমরা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ থার্ড যে টপিকটা, সেই থার্ড টপিকের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকের মধ্যে চলে আসছি, সেটা হচ্ছে বিশ্লেষণ, ঠিক আছে। এই বিশ্লেষণ এর মধ্যে প্রথম যে কোশ্চেনটা তোমাকে হবে সেটা হচ্ছে 1 নাম্বার, নিচের কোনটি গুণগত বিশ্লেষণের প্রকারভেদ নয়? দিবে ম্যাক্রো বিশ্লেষণ, দিবে সেমি মাইক্রো বিশ্লেষণ, মাইক্রো বিশ্লেষণ, আর সেমি ম্যাক্রো বিশ্লেষণ। সবসময় মনে রাখবা, ম্যাক্রো মানে হচ্ছে বড়, আর বড়টা থাকবে একটাই। তাহলে বাকি দুইটা নামের মধ্যে সবসময় মাইক্রো কথাটা থাকবে, সবসময় কি থাকবে? মাইক্রো কথাটা থাকবে। অর্থাৎ মামা, আমি যে জিনিসটা বলি সেটা হচ্ছে মামা, মামা। এটা বললাম ম্যা, এটা বললাম মা, না বললাম এটা বললাম ম্যা। ম্যাক্রো থাকবে একটা আর মামা থাকবে দুইটা, অর্থাৎ মাইক্রো মাইক্রো। এখন আমার সাথে একটা সুন্দর ছক করবা, ঠিক আছে, একটা সুন্দর ছক করবা সবাই, খাতা কলম নাও। আপনি কি গুহ স্যার পড়েছিলেন? গুহ স্যারের অনুশীলনী সলভ করছি, গুহ স্যার কখনো পড়ি নাই আমরা, পড়ানোর জন্য বলিও না, ঠিক আছে। ইভেন কবির স্যারও কেউ পড়েও না। আমার সাথে সুন্দর করে একটা ছক করবা। ছকটা হইতেছে, আমরা পার্থক্যের বিষয় লেখো, প্রথমে লেখো পার্থক্যের বিষয়। এরপরে লেখা হচ্ছে ম্যাক্রো, সেমি মাইক্রো, মাইক্রো। ম্যাক্রো, সেমি মাইক্রো এবং মাইক্রো। আমরা তিনটা জিনিস, যে এই তিনটার থেকে যাবতীয় যা জিনিস আসে আমরা এক ছকের মধ্যে কমপ্লিট করে ফেলবো, যাতে আমাদের পরীক্ষার আগে একটা ছক জাস্ট উল্টালে আমাদের হয়ে যায়। তার আগে আমি একটা জাস্ট বেসিক কথা বলে রাখি, আসলে এই গুণগত বিশ্লেষণটা কি। তোমরা ল্যাবরেটরিতে যে সকল রাসায়নিক পদার্থ নিয়ে আমরা বিভিন্ন ধরনের পরিমাপ বা বিভিন্ন ধরনের শনাক্তকরণ বা বিভিন্ন ধরনের বিক্রিয়া দ্বারা কোনো কিছু, কোনো বিক্রিয়ার বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ন্ত্রণ করে থাকি, সেটাকে আমরা গুণগত বিশ্লেষণ বলি। তো এই গুণগত বিশ্লেষণে আমাদের আয়তন বা ভর, সেটা অ্যাকচুয়ালি কি পরিমাণ নিতেছি তার উপর ভিত্তি করেই গুণগত বিশ্লেষণ 3 ভাগে ভাগ করা হয়েছে। যেখানে আমরা একটু বেশি ভর নিচ্ছি সেটা হচ্ছে ম্যাক্রো, এরপর মাঝামাঝি হচ্ছে সেমি মাইক্রো, এবং সবচেয়ে কম নিলে হচ্ছে মাইক্রো পদ্ধতি। এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের হয়, যেটা আমরা অনেকাংশে একটু ভুল করে থাকি। দেখো, সবার প্রথমে যে জিনিসটা লেখো সেটা হচ্ছে গৃহীত বস্তুর ভর। গৃহীত ভর, গৃহীত ভর। এরপর লেখো দ্রবণের আয়তন, দ্রবণের
আয়তন, আমি আগে সুন্দর মতো সব লিখবো, তারপর তোমাকে মুখস্থ করা দিব, সমস্যা নাই। দ্রবণের আয়তন, আয়তন লিখার পর লেখা হইতেছে H2S, এস এর উৎস। চিকন চিকন করলে ভালো হইতো। এরপর লেখো তরল পরিমাপ যন্ত্র। এরপরে লেখো, সেটা হচ্ছে পদ্ধতি। আর লাস্টে লেখো সেটা হচ্ছে কঠিন উপাদানের পৃষ্ঠতল বা খালি পৃষ্ঠতল। আশা করি তোমাদের লেখা হইছে, অল কমপ্লিট। দেখো ভর এই যে মুখস্থ করা, অ্যাকচুয়ালি ইটস টু মাচ ইজি, ভেরি মাচ ইজি। কেন ইজি দেখো, ফার্স্ট অফ অল তোমাকে এখানে একটা কথা বলবো, আমরা জাস্ট এরপরে শূন্য লাগাই দিই। 0. ভর হচ্ছে 0.5 থেকে 2, 0.5 গ্রাম থেকে 2 গ্রাম। সেমি মাইক্রো থেকে এই 0.5-এর মধ্যে একটা শূন্য বাড়ায় দাও, 0.05 গ্রাম থেকে 0.2 গ্রাম। তাহলে এটাকে মিলিগ্রামে আনলে কত হয়? 1000 দ্বারা গুণ দিয়ে দাও, সেটা হচ্ছে 50 মিলিগ্রাম থেকে কত হবে? 200 মিলিগ্রাম। ভালো কথা। মাইক্রোতে তুমি যদি আসো, আর একটা শূন্য বাড়বে, 0.005 গ্রাম থেকে 0.02 গ্রাম। তার মানে এটাকে তুমি যদি মিলিগ্রামে কনভার্ট করো কত হবে? 1 2 3, অর্থাৎ 5 গ্রাম থেকে কত হবে? 20, সরি 5 মিলিগ্রাম, ওয়েট 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 5 মিলিগ্রাম থেকে 20 মিলিগ্রাম। এটা আগে লেখো। আয়তন হইতেছে, দ্রবণের আয়তন যেহেতু ম্যাক্রো তাহলে বেশি হবে, 20 থেকে 30 মিলিলিটার। এটা দুইটা শূন্য, এই শূন্যটা বাদ দাও, অর্থাৎ 2 থেকে 4 মিলিলিটার। তাহলে এরপরে কি হবে? আর একটা শূন্য আনতে হবে, অর্থাৎ 0.2 থেকে 1 মিলিলিটার। তুমি যদি এই জিনিসটাও মুখস্থ করতে পারো অনলি, সেটা হচ্ছে প্রথম যে লাইনটা যদি মুখস্থ করতে পারো, প্রথম সংখ্যাটা মুখস্থ করতে পারো, তাহলেই বললাম তোমার হয়ে যাইতেছে। আচ্ছা, ম্যাক্রো বিশ্লেষণে হাইড্রোজেন এইচ ডাইসালফাইডের উৎস হইতেছে, H2S এর উৎস হইতেছে FeS আয়রন সালফাইডের সাথে H2SO4, এবং সেটা হচ্ছে লঘু। সেটা কি? লঘু। এই লঘু H2SO4 এর বিক্রিয়ায় যেই আমাদের H2S উৎপন্ন হয়, সেইখান থেকে আমার আসে হচ্ছে ম্যাক্রো পদ্ধতির H2S। আর সেমি মাইক্রো এবং মাইক্রো দুইটাই হচ্ছে কিপ যন্ত্র থেকে আসে। কোথা থেকে আসে? কিপ যন্ত্র। কিপ যন্ত্র লেখো, দুইটাই আসে হচ্ছে কিপ যন্ত্র থেকে। এটুক আমাদের মোটামুটি মুখস্থ হয়ে গেছে। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে কিপ যন্ত্রের কোন জায়গায়, সেটা হচ্ছে থায়োঅ্যাসিটামাইড। আচ্ছা, এইখানে তোমাদের একটু ভুল হবে, ওয়েট, কিপ যন্ত্রটা কেটে দাও। কিপ যন্ত্র তোমাদের লেভেলে এখানে বোঝানোর দরকার নাই, কারণ কিপ যন্ত্র আমাদের ম্যাক্রো বিশ্লেষণে আছে। ওয়েট, কিপ যন্ত্রটা কেটে দাও। কিপ যন্ত্রটা কেটে এখানে শুধুমাত্র থায়োঅ্যাসিটামাইড লেখ, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে, নাহলে গুলায় যেতে পারে আবার। সেখানে শুধুমাত্র লেখা হচ্ছে থায়োঅ্যাসিটামাইড, থায়োঅ্যাসিটামাইড। এইখানেও থায়োঅ্যাসিটামাইড, এবং সংকেতটা কি? CH3CSHNH2। সংকেতটা ঠাটা মুখস্থ। আমি কি বলছি? CH3CHNH2, সরি 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 সরি, CSH, থায়ো মানেই তো সালফার থাকবে, CSHNS2।
তার মানে আমাদের এখানে দুইটা জিনিস একটু খেয়াল করতে হবে, সেটা হইতেছে ফার্স্ট অফ অল, ওয়েট, যে আমার এখানে কি থাকতেছে, এক দুই, দুইটা কার্বন এবং শেষে এই এইচটা আছে কিনা। ঠিক আছে, এই এইচটা আছে কিনা, এই জিনিসটা আমাদের খুব চমৎকার করে খেয়াল করতে হবে। ভাইয়া এস এর পরে এইচটা কি হবে? CH3 কি হয়েছে, দাঁড়াও, ওয়েট, ঠিক আছে এখন? জি ভাইয়া। হ্যাঁ, থ্যাংক ইউ। এরপরে আসো তরল পরিমাপক যন্ত্র। তরল পরিমাপক যন্ত্রের যে বিষয়টা হয়েছে দেখো, ম্যাক্রো মানে বড়, তাহলে এখানে আসবে হচ্ছে মেজারিং সিলিন্ডার। আর যেহেতু সেমি মাইক্রো বিশ্লেষণ আর মাইক্রো বিশ্লেষণ দুইটাই খুব ছোট, সেমি মাইক্রো বিশ্লেষণে দেখো 2 থেকে 4 মিলিলিটার যন্ত্র আমরা ইউজ করতেছি, সরি 2 মিলিটার তরল আমরা ইউজ করতেছি, মাইক্রোতে 0.2 থেকে 1 মিলিলিটার, তার মানে এটা খুবই কম। তার মানে এখানে সব জায়গায় আমরা টিউব ইউজ করব, সব জায়গায় আমরা কি ইউজ করব, টিউব ইউজ করব। তাহলে টিউব, যখন দুই জায়গায় টিউব, কি টিউব, মাইক্রো ক্যাপিলারি টিউব, সেমি মাইক্রো ক্যাপিলারি টিউব। তার মানে টিউবের আগে আসবে হচ্ছে টিউবের আগে আসবে হচ্ছে ক্যাপিলারি, মাইক্রোতে মাইক্রো ক্যাপিলারি টিউব, সেমি মাইক্রোতে সেমি মাইক্রো ক্যাপিলারি টিউব। আর একমাত্র তরল পরিমাপকের যে যন্ত্রটা সেটাই আসবে হচ্ছে আমাদের মেজারিং সিলিন্ডার, ম্যাক্রোতে। এই জায়গাটাই তোমাকে প্রশ্ন করবে, ওই দুইটা নিয়ে কোনো প্রশ্ন হবে না, এই জায়গাটাই প্রশ্ন হবে। সেমি মেজারিং সিলিন্ডার দিয়ে তরল পরিমাপ করা হয় কোন পদ্ধতিতে, উত্তর হচ্ছে ম্যাক্রো। আচ্ছা, আমাদের এর পরবর্তীতে আমরা লিখছি হচ্ছে পদ্ধতি নিয়ে একটা চমৎকার জিনিস আছে, দাঁড়াও আমি এটারে কেমনে তোমাদের মুখস্থ করাই। আচ্ছা, আগে আমি একটু লিখে নেই, সেটা হচ্ছে ফার্স্টে লেখো গুণগত, আঙ্গিক আর মাত্রিক। গুণগত, আঙ্গিক, আর একটা হচ্ছে মাত্রিক। গুণগত, আঙ্গিক এবং মাত্রিক, আগে সবকিছু লিখে নিই তারপর তোমাকে মুখস্থ করি। ম্যাক্রোতে হচ্ছে যে কোনো পৃষ্ঠতলের আকার, যে কোনো আকার হইতে পারে। আর সেমি ম্যাক্রোতে হচ্ছে 1 সেন্টিমিটার কিউব, 1 সেন্টিমিটার স্কোয়ার অপেক্ষা বড় হইতে হবে। 10 বলতেছি, 1 সেন্টিমিটার, 1.0 সেন্টিমিটার স্কোয়ার এর চেয়ে বেশি। আর তাহলে মাইক্রোতে কি হবে, 1.0 সেন্টিমিটার স্কোয়ার এর চেয়ে কম। দ্যাটস ইট। 1 সেন্টিমিটার যেহেতু সেমি তাহলে একটু বেশি, আর মাইক্রো তাহলে একটু কম, বাস এখান থেকে আর আমাদের এর চাইতে বেশি আর কিচ্ছু নাই। এখন আসো আমরা মেইন জিনিসটা আসি, আমাদের আসলে কি লাগবে, ভর। এইটা যদি তুমি মুখস্থ করো যে ম্যাক্রো 0.5 থেকে 2, বাকিগুলা বললাম অটোমেটিকলি আমাদের মুখস্থ হয়ে যাইতেছে। আচ্ছা, ভালো কথা। এরপরে আসো সেটা হইতেছে আমাদের আয়তন। তুমি যদি 20টা মুখস্থ করো তাহলে 20 30 অটোমেটিকলি মুখস্থ, শূন্য কাটে 2, 2 এর দ্বিগুণ 4 অটোমেটিকলি মুখস্থ। এরপর তুমি আরেকটা শূন্য সামনে লাগাই দাও, 0.2 থেকে কত 1, অটোমেটিকলি তোমার মুখস্থ হয়ে যাচ্ছে। প্রথম সংখ্যাটা মুখস্থ রাখলেই বলে আমার হয়ে যাচ্ছে। এরপরে বলছি H2S এর উৎস, এইখানে তুমি একটু লিখতে পারো, সেটা হচ্ছে কিপ যন্ত্র। ঠিক আছে, এইখানে লিখে ফেলতে পারো, যেহেতু আমাদের বইতে এখানে লিখছে আমরা এটাই পড়ি। কিপ যন্ত্রে আয়রন FeS এবং H2SO4 যেটা লঘু থেকে উৎপন্ন হয়। তাহলে যদি প্রশ্ন হয় কিপ যন্ত্র, ম্যাক্রো পদ্ধতিতে H2S এর উৎস কি, তুমি দাগাবা কিপ যন্ত্র। আর যদি সেমি মাইক্রো মাইক্রো বলে তোমার থায়োঅ্যাসিটামাইড, এবং থায়োঅ্যাসিটামাইডের সংকেতটা চমৎকার করে মনে রাখবা। দাঁড়া, আমি থায়োঅ্যাসিটামাইডটা লিখে দিই, CH3 বন্ড C, এখানে S, এরপরে হচ্ছে NH2। ভুলটা আসলে কোন জায়গায় করে, আমি যে ভুলটা করছিলাম এইচ দিয়ে ফেলাইছিলাম, এখানে এস হবে না। তো এই মাথায় মাঝখানে সিএস থাকবে, কম্পিউটার সায়েন্স থাকবে। মাঝখানে কি থাকবে, কম্পিউটার সায়েন্স থাকবে, এক পাশে মিথাইল গ্রুপ আর এক পাশে অ্যামিনো গ্রুপ। মাঝখানে কি থাকবে, কম্পিউটার সায়েন্স থাকবে, এক পাশে মিথাইল গ্রুপ আর এক পাশে অ্যামোনিয়া গ্রুপ। আশা করি এখন আর কোনো সমস্যা হবে না।
নিচের দিকে আছে তরল পরিমাপ যন্ত্র, আমি বলছি ম্যাক্রো। দেখো ম্যাক্রো তাহলে প্রথমে আছে, তাহলে সেটা হচ্ছে দেখো মেজারিং সিলিন্ডার। আর যেহেতু মাইক্রো সেমিমাইক্রো খুবই ক্ষুদ্র, দেখো আমাদের ব্লাড ভেসেল আর্টারি, আর্টারি করে আরো ক্ষুদ্র ক্ষুদ্র ব্লাড ভেসেলে যায় কি হয়, ক্যাপিলারি বা কৈশিক জালিকা বিন্যস্ত হয় না। তো ওই ক্যাপিলারি কথাটা মাথায় রাখবা যে সেমি মাইক্রো হোক আর মাইক্রো হোক দুই জায়গায় ক্যাপিলারি টিউব বসাবো। সেমি মাইক্রোতে সেমি মাইক্রো ক্যাপিলারি টিউব, মাইক্রোতে মাইক্রো ক্যাপিলারি টিউব। আচ্ছা, পদ্ধতির বেলায় আসো, পদ্ধতিটা আসলে আমরা কিভাবে মুখস্থ করব। দেখো এই সব কিছুর আগে মা শব্দটা এক জায়গায় আছে, তাহলে মাতে হচ্ছে মাইক্রো, মাতে মাতৃক, এখানে বললাম ম্যা কথাটা আছে ম্যাক, তাহলে মাতে মাইক্রো, মাতে মাতৃক, তাহলে আমাদের একটা মুখস্থ হয়ে গেল যে মাতৃক বিশ্লেষণ করা হয় হচ্ছে মাইক্রো পদ্ধতিতে। এখন ম্যাক্রোতে আসো, গুণ, তাহলে সবসময় মাথা রাখবা মানুষের গুণ হইতে হয় বললাম বড়, গুণ হইতে হয় কি বড়। তাহলে গুণ যেটার নামের আগে গুণ আছে সেটা 100% কি হবে, বড় হবে, আর বড় মানে কি ম্যাক্রো। তাহলে বাকি রইলো কোনটা, সেটা আঙ্গিক, আঙ্গিকটা সেমি মাইক্রো, অটোমেটিকলি মুখস্থ হয়ে যাবে। পৃষ্ঠতল যেহেতু ম্যাক্রো যে কোনো হইতে পারে, তুমি যে কোনো পৃষ্ঠতল যে কোনো স্কোয়ার যে কোনো শেপেরটা নিতে পারো। আর সেমি মাইক্রো মাঝখানে রাখবা 1 সেন্টিমিটার, মাঝখানে এই পয়েন্টটা হচ্ছে তোমার 1 সেন্টিমিটার, ধরো এই পয়েন্টটা, তাহলে এদিকে আসলে বাড়বে 1 সেন্টিমিটার হচ্ছে বেশি, আর মাইক্রোতে 1 সেন্টিমিটার হচ্ছে কম। ছক আমাদের মুখস্থ। এখন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব, ঠিক আছে? এখন তোমাদের সিএস হবে, গুড। এখন তোমাদের একটা প্রশ্ন করব, সেটা হইতেছে আমাদের যে উচ্চ মাধ্যমিক যে কলেজগুলো আছে বা স্কুলগুলো আছে এখানে কোন পদ্ধতি ইউজ করা হয়, ম্যাক্রো, সেমি মাইক্রো অর মাইক্রো, কোন পদ্ধতি? দেখি কে বলতে পারে। সেমি মাইক্রো। আচ্ছা, একজন বলছো সেমি মাইক্রো, এরপরে? ওই ম্যাক্রো না? আচ্ছা, একজন বলতেছে ম্যাক্রো, গুড, বলতে থাকো। ভাইয়া সেমি মাইক্রো হবে না? কোনটা হবে? সেমি মাইক্রো। আমি কি জানি, এটা তো তোমাকে আহ তোমরা জানো। এই যে একটা কোশ্চেন করলাম, এই কোশ্চেনে বললাম তুমি আটকায় গেছো, কারণটা হচ্ছে আমাদের একটু বইয়ের দিক নজর দিতে হবে। তুমি যদি ম্যাক্রো পদ্ধতিটার দিক আসো, ম্যাক্রো পদ্ধতিটার দিক আসো, দেখো লাস্টে একটা কথা আছে, বর্তমানে আমাদের দেশে প্রায় সব উচ্চ মাধ্যমিক কলেজে কোন পদ্ধতি তৈরি হয়ে আসতেছে, ম্যাক্রো। আরে বাবারে, তুমি একটা জিনিস চিন্তা করো, তুমি জীবনে জীবনে 2 থেকে 4 মিলিলিটার নিয়ে জীবনে তোমার ল্যাবে জীবনে কোনো কিছু করছো, তুমি ঢাললেও তো তোমার 10 মিলিলিটার পড়ে যায়। নর্মাল একটা অ্যাসিড ঢাললেও, গণহারে ভুল উত্তর, ইয়েস। তুমি, না না না, সেমি মাইক্রো না। তুমি তো একটা নর্মাল হাইড্রোক্লোরিক অ্যাসিড ঢাললেও তোমার হাত থেকে তোমার 10 মিলিলিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড পড়ে যাবে, তা তুমি কিভাবে সেমি মাইক্রো বলো? হ্যাঁ, সেমি মাইক্রো নিয়ে কথা রাখি, তাহলে আমরা একটা জিনিস মুখস্থ করলাম, আমাদের কলেজ গুলা বা স্কুল গুলাতে সাধারণত কি পদ্ধতি অনুসরণ করা হয়? 1 নম্বর উত্তর হচ্ছে ম্যাক্রো পদ্ধতি। কিন্তু ম্যাক্রো পদ্ধতি কি পরিবেশ বান্ধব? উত্তর হচ্ছে না। তাহলে পরিবেশ বান্ধব কোনটা? ম্যাক্রোর একটু নিচে, অর্থাৎ সেমি মাইক্রো, অর্থাৎ কি সেমি মাইক্রো, এইটা হচ্ছে পরিবেশ বান্ধব। নিচের কোনটি পরিবেশ বান্ধব পদ্ধতি? সেমি মাইক্রো। মাইক্রো কি পরিবেশ বান্ধব না? অবশ্যই, কিন্তু আমাদের বইতে সরাসরি এই লাইনটা আছে, মাইক্রো সেমি মাইক্রো পদ্ধতিটা নিয়ে আমাদের সরাসরি বই থেকে এখানে আসছে। আমরা এটা আমি তোমাকে দেখাইতেছি, ওয়েট দাঁড়াও। আচ্ছা আচ্ছা, দেখো এই পৃষ্ঠা আমরা একটু যখন দেখব, তুমি যদি একটু চিন্তা করো, এই দেখো এইখানটা একটু খেয়াল করবা, লাইনটা গোল করে লেখা আছে, এসব কারণে সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি পরিবেশ বান্ধব পদ্ধতি রূপে গণ্য করা হয়। সো দ্যাটস দ্য পয়েন্ট, ঠিক আছে? এখন আশা করি তাহলে আমাদের ম্যাক্রো, মাইক্রো এবং সেমি মাইক্রো এই চিপার লাইন থেকেও কোশ্চেন, কত চিপায় থেকে যে কোশ্চেন হয়, ঠিক আছে, আর কত চিপায় যে জীবনে যাওয়া লাগে, ফুয়াদ, বুঝবা, ঠিক আছে, আরো সামনে বুঝবা। আচ্ছা আসো আমরা তাহলে পড়ালেখার মধ্যে ঢুকি। আমরা মোটামুটি ইনশাল্লাহ মাইক্রো ম্যাক্রো বিশ্লেষণ করে ফেলছি, বইয়ের মধ্যে এই কথাগুলাই লেখা আছে। এইখানে একটা কথা আছে, সেটা বের করো, সেটা হচ্ছে ব্যবহৃত যন্ত্রপাতি। তুমি একটা জিনিস সবসময় মনে রাখবা, একটা জিনিস সবসময় মনে রাখবা,
কি মনে রাখবা যে যেটা হচ্ছে মাইক্রো মাইক্রো পদ্ধতিতে যে যন্ত্রপাতি মাইক্রো যন্ত্রপাতি, এই মাইক্রো যন্ত্রপাতি গুলা বললাম খুব কি হয়, দামি হয়, তাই না? দামি মানে হইতেছে যে জিনিস তুমি আমি সচরাচর আমাদের নর্মাল সরকারি বেসরকারি যে কোনো কলেজেই নর্মালি চোখে দেখি নাই। তাহলে তুমি সুন্দর করে একটু লিখে ফেলো, দামি কমাদের লেখো চোখে দেখি নাই। কাজে লাগবে, কাজে লাগবে। চোখে দেখি নাই মানে কি আসলে? মানে হইতেছে তোমাকে যদি বলি এইচপিএলসি, এটা জীবনে দেখছো? দেখো না, তাহলে এটা সেমি মাইক্রো যন্ত্রপাতি। এটা সেমি মাইক্রো যন্ত্রপাতি, সরি মাইক্রো যন্ত্রপাতি। আর যে জিনিসগুলো তুমি দেখছো সেটা হচ্ছে সেমি মাইক্রো যন্ত্রপাতি, যেমন টেস্ট টিউব, এটা সেমি মাইক্রো যন্ত্রপাতি, এটা ম্যাক্রো যন্ত্রপাতি। ম্যাক্রো যন্ত্রপাতি আমাদের পড়া লাগবে না। ম্যাক্রো যন্ত্রপাতি আমাদের পড়া লাগবে না, তাহলে মাইক্রোটা পড়লাম। এখন দুইটা জিনিস নিয়ে আমাদের খুবই কমন সেন্স কাজে লাগাইতে হবে, খুবই কনফিউশন সৃষ্টি হয়। আসো এদিকে আসো, সেটা হচ্ছে ধরো এইখানে একটা কথা লেখা, দেখো দেখো, সেটা হচ্ছে মাইক্রো পদ্ধতির যন্ত্রপাতির মধ্যে নরমালি তুমি সবকিছুর আগে মাইক্রো 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 কথা লিখতে দেখতে পাবা। তার মানে এগুলি তোমার পরীক্ষায় দিবেও না, দিলেও তুমি পারবা। তোমার মুখস্থ করতে হবে, দেখো, ইলেকট্রনিক ডিজিটাল ব্যালেন্স এবং ক্যাপিলারি গলনাঙ্ক নির্ণয় যন্ত্র। তাহলে আমরা একটা জিনিস পাইলাম, সেটা হচ্ছে মাইক্রো যন্ত্রপাতির মধ্যে এক্সেপশনালি আমাদের মুখস্থ করতে হবে ইলেকট্রনিক 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 কি যন্ত্র? ডিজিটাল ব্যালেন্স। ডিজিটাল ব্যালেন্স প্লাস আর একটা কি, ক্যাপিলারি ক্যাপিলারি গলনাঙ্ক যন্ত্র। ক্যাপিলারি গলনাঙ্ক যন্ত্র। এখন তুমি একটা জিনিস দেখো, আর এই যন্ত্রপাতির গুলা বলে আমি তোমাকে বলছি যে যা জীবনে তুমি জীবনে চোখে দেখো নাই, এক্স রে ব্যতিচার, পারমাণবিক শোষণ বল, থার্মোঅ্যানালিটিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন যে যন্ত্রগুলো আছে, লাস্টে একটা লাইন আছে যে ম্যাক্রো পদ্ধতির তুলনায় 10 থেকে 100 ভাগ কম হয় মাইক্রো পদ্ধতিতে। ঠিক আছে, মানলাম। আমি যেটা তোমাকে দেখাইতে চাইতেছি অ্যাকচুয়ালি, তুমি একটু এদিক তাকাও, পরের পৃষ্ঠা দেখো। ওইখানে কি ছিল? ক্যাপিলারি গলনাঙ্ক নির্ণয় যন্ত্র। আর এইখানে তুমি যদি দেখো, সেটা হচ্ছে ক্যাপিলারি ড্রপার। কি আছে? ক্যাপিলারি ড্রপার। কি আছে? স্প্যাচুলা। কিসের তৈরি? নিকেলের তৈরি। কি পরিমাপে? ভর পরিমাপে, আগেই পড়াই দিচ্ছি। উপরের দিকে খেয়াল করো, বিকারক ড্রপার, বিকারক ড্রপার, ড্রপিং টিউব। কি আছে? ড্রপিং টিউব। তাহলে এই যে যখন শব্দের মধ্যে ড্রপার পাবা বা ড্রপিং পাবা তখন সেটা হয়ে যাবে হচ্ছে সেমি মাইক্রো। কি বলছি খেয়াল করো, গলনাঙ্ক, তার মানে গলবে, তার মানে কে গলবে? যে ছোট সবচেয়ে সে গলে যাবে, তাহলে মাইক্রো। ড্রপ ড্রপিং ড্রপার থাকলে সে হচ্ছে সেমি মাইক্রো। ড্রপিং ড্রপার থাকলে কি? সেমি মাইক্রো। এভাবে মনে রাখবা, সে ড্রপ করলো, কি করলো? সে ড্রপ করলো, সেটা সেমি সেমি মাইক্রো। আর ড্রপটা হচ্ছে ড্রপার ড্রপিং। এবং এই সে দিয়ে আরো দেখো, সেমি মাইক্রো টেস্ট টিউব, সেন্ট্রিফিউজের সেন্ট্রিফিউজ যন্ত্র সেন্ট্রিফিউজ টিউব থাকুক, সেন্ট্রিফিউজ যন্ত্র থাকুক, নামের একটা সে পাইছো, মানে এটা হইতেছে সেমি মাইক্রো। তাহলে এই যে কোন পদ্ধতির যন্ত্র কোনটা, এটা বললাম খুবই ইজি, মুখস্থ করা যায়। জাস্ট দুইটা জিনিস মুখস্থ রাখতে হবে, যা জীবনে চোখে দেখো নাই সেটাই হচ্ছে মাইক্রো। এবং মাইক্রোর সাথে সাথে কি আছে? 2 নাম্বার পয়েন্ট, ইলেকট্রনিক ডিজিটাল ব্যালেন্স এবং ক্যাপিলারি গলনাঙ্ক নির্ণয় যন্ত্র। গলনাঙ্ক কথা থাকবে, বাকি সব হচ্ছে সেম, বাকি সবই সেমি মাইক্রো। এবং সে ড্রপ করবে, ড্রপিং টিউব, ড্রপিং হ্যাঁ সেই ড্রপার টপার সব। তার মানে আমরা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা বললাম, করে ফেলছি। এখন আমি একটু বেসিক আমার কৃষকের যে ছকটা আমি আঁকছিলাম, সেই ছকে আমি একটু ফিরে যাব। কেন ফিরতেছি আমি তোমাকে বলি, সেটা হচ্ছে বলতো মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি। তাহলে মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে যেহেতু আমাদের যন্ত্রগুলা খুব হায়ার লেভেলের, তাহলে এইখানে
যে কস্ট, সেই কস্টটা কি হবে? যে কস্টটা আসতেছে, ধর কস্ট মানে কি? খরচ। তাহলে কস্ট কি বাড়বে না কমবে? 100% বাড়বে। এইখানে কস্ট লিখবো না। কস্ট বেশি কোনটা? বেশি। তাহলে কস্ট বেশি হলে কি হবে? ম্যাক্রো পদ্ধতিতে অপচয় হবে কি হবে না? কমন সেন্স কাজে লাগাও, অপচয় হবে। মাইক্রো পদ্ধতিতে অপচয় হবে না। সেমি ম্যাক্রোটা কি? কস্টটা কাইটে লেখো, এটা হচ্ছে পরিবেশ বান্ধব। এটা কি? পরিবেশ বান্ধব। ভালো কথা। সাথে সাথে আর একটা জিনিস আমাদের লাগবেই লাগবে, সেটা হচ্ছে সময়। ন্যূনতম কোন? মাইক্রো হচ্ছে কম, তাহলে মাইক্রোতে যেহেতু দ্রুত দ্রুত খুব দামি দামি যন্ত্র ব্যবহার করতেছি, তাহলে সময় কম লাগবে, সময় খুব ন্যূনতম লাগবে। ন্যূনতম সময়, এই ন্যূনতম সময় লাগবে কোন পদ্ধতিতে? মাইক্রো পদ্ধতিতে। পাস, আমাদের মাইক্রো সেমি মাইক্রো সকল ঝামেলা শেষ। তার মানে তোমার খুব গুছায় পড়তে হবে এবং খুব সুন্দর করে পড়তে হবে, একটু ট্রিক্স খাটায় পড়তে হবে। এখান থেকে বললাম আর কিছু তোমার এখান থেকে লাগবে না। হ্যাঁ, তুমি বলতে পারো, দেখো তুমি জিনিসটা বলতে পারো, ভাইয়া আপনি তো বললেন, আপনি তো বললেন, তোমরা তো এভাবে কথা বলো, আপনি তো বললেন পানিগাহ বাঁধ, আপনি তো এটা পড়ার নাই। আরে বাবা, পানিগাহ বাঁধ এটা তো সকল ধরনের ল্যাবরেটরিতেই আছে, তাহলে এটা তুমি তো দেখতে পাচ্ছ, যে যাহা দেখতে পাবো সেটাই সেমি মাইক্রো পদ্ধতি। আমি তো এটা বলেই দিছি, সেটাই তো তুমি সেমি মাইক্রো পদ্ধতি। তুমি বললে ভাইয়া আপনাদের, আপনি তো এই ছকটা পড়াইলেন না। এই ছক যদি কেউ মুখস্থ করে সেও ছাগল, যে টিচার মুখস্থ করাবে সেও পাগল। সো লিভ ইট, টোটালি লিভ ইট। আমি একদিন যারা দেখি এক স্টুডেন্ট লিটারালি এটা মুখস্থ করতেছে যে পিকারো ড্রপার কত, সেমি মাইক্রো পদ্ধতিতে কত মিলিলিটার থেকে কত মিলিলিটার, ক্যাপিলারি ড্রপার কত মিলিলিটার থেকে কত ড্রপ। আমি বললাম হোয়াট দা ভাই, এটা কোনো কথা? এখান থেকে জীবনে প্রশ্ন হবেও না, যদি প্রশ্ন হয় আমি পড়বো না, আমি পড়াবো না, এটা হচ্ছে আমার কথা। কারণ এই জিনিস থেকে প্রশ্ন করা এটা একটা টোটালি টাইম ওয়েস্ট। তোমাকে একটা প্রশ্ন সবসময় মাথায় রাখবা, বুয়েটে যারা যারা পরীক্ষা দিছো ওইখানে বললাম স্কিপ করারও আমরা শিখাই। বুয়েটে যারা টিচার তারা বলে যে প্রশ্ন কোনটা স্কিপও করতে হবে। তুমি একটা প্রশ্ন এমন টাফেস্ট প্রশ্ন দিবে যেটা অ্যাকচুয়ালি দিবে তোমার টাইম ওয়েস্ট করার জন্য, সময় খাওয়ার জন্য। সো দুই একটা প্রশ্নে মাথা না ঘামায় বাকি যেই তোমার প্রশ্নগুলো থাকবে সেই প্রশ্ন দিকে মনোযোগ দাও। আচ্ছা আসো, এখান থেকে আমি সব কিছু ছক মক একবারে তোমাকে দিয়ে দিছি, এখান থেকে আমাদের প্রশ্ন আর কিছু লাগবে না। এই যে লাস্টের লাইনটা পানি গাহ বাঁধ, বই বের করে বললাম পানি গাহ বাঁধ, পানি গাহ বাঁধের মধ্যে আমাদের একটা জিনিস লাগবে, সর্বোচ্চ তাপমাত্রাটা অ্যাকচুয়ালি কত? 99 ডিগ্রি সেলসিয়াস, নট ফারেনহাইট, নট আদার কোন একক, 99 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা ভালো কথা, সর্বোচ্চ তাপমাত্রা। এবং এইখানে একটা কথা আছে দেখো, ফিউম হুড, হুডের সাথে ফিউম কাইটে দিয়ে তুমি লেখো হইতেছে রবিন হুড না, তুমি লেখো হচ্ছে লঘু হুড। লঘু হুড, ফিউম হুড থেকে, হুডকে আজকে থেকে কি পড়বা? লঘু হুড। লঘু মানে হইতেছে দেখো, যত ধরনের গাঢ় অ্যাসিড লঘু, লিটার অ্যামোনিয়া লঘু, লঘুর কথা থাকলে তোমার হুড ব্যবহার করতে হবে, অর্থাৎ ফিউম হুড ব্যবহার করতে হবে। শেষ। নিচের দিকে আসো, নিচের দিকে আমাদের প্রশ্ন দিছে, এটা তো আমরা পারি। আর এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে দাঁড়াও, এই প্রশ্নটা আমি একটা তোমরা তো অলরেডি অধ্যায় পড়ছো, ফার্স্ট টাইম দিয়ে আসছো, এই প্রশ্নটা আমি একজনকে জিজ্ঞেস করবো। তো এইগুলি খালি গুলাই ফেলতাম, কোনটা সেমি মাইক্রো মাইক্রোর কথা বলছো জোহরা? জি ভাই, এইগুলোই খালি পেঁচাই ফেলতাম ফার্স্ট টাইমে যখন পড়ছিলাম। আচ্ছা তোমাকে এই প্রশ্নটা ধরবো, সেটা হচ্ছে আল্লাহ। খেয়াল, তোমাকে একটা কথা বলি, সেটা হইতেছে আমাদের যেই ফায়ার এক্সটিংগুইশার, অগ্নি নির্বাপক যন্ত্র, এই অগ্নি নির্বাপক যন্ত্রে কি ব্যবহার করা হয়? অপশন লিখে দিতেছি, গ্যাস। অপশন লিখে দিতেছি। অপশন এ তরল কার্বন ডাই অক্সাইড, অপশন বি কঠিন কার্বন ডাই অক্সাইড, অপশন সি তরল কার্বন মনোক্সাইড, অপশন ডি কঠিন কার্বন মনোক্সাইড। বলো কোনটা দাগাবো? সলিড। কোনটা দাগাবো উত্তর বলো। আচ্ছা, প্রথমটা তরল। তরল কার্বন ডাই অক্সাইড, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আসো আমরা একটু উপরের দিকে
দেখি, দেখো এখানে কি লিখছে। এইটা হচ্ছে আমাদের অগ্নি নির্বাপক যন্ত্র, এবং এইখানে আমি 3 স্টার দিয়ে দাগাইছি, তোমরাও সুন্দর মতো 3 স্টার দিয়ে দাগাও। লেখা আছে শুকনা কার্বন ডাই অক্সাইড। কি কার্বন ডাই অক্সাইড? শুকনা। যখন আমাদের শুকনা বলবে আমরা কখনোই তরল দাগাবো না, হয় শুকনা থাকলে শুকনা দাগাবো, নাহলে কঠিন দাগাবো। শুকনা থাকলে শুকনা দাগাবো, নাহলে কঠিন দাগাবো। যদিও সেখানে কঠিন থাকে না, এটা কঠিন করা পসিবল না, কিন্তু আমি অপশনগুলো ওইভাবেই দিছি। যদি তরল বলে তরল দাগাবো, দাগানোই যাবে না। এবং কোন গ্যাস? কার্বন ডাই অক্সাইড গ্যাস। তাহলে 100% এই জিনিসটা খাতা মুখস্থ রাখো। ফায়ার এক্সটিংগুইশার বা অগ্নি নির্বাপক যন্ত্রে আমরা শুকনো কার্বন ডাই অক্সাইড ব্যবহার করি। কি কার্বন ডাই অক্সাইড? মুখস্থ কর, মুখস্থ কর। শুকনো কার্বন ডাই অক্সাইড, লিকুইড না, লিকুইড না, নো লিকুইড। ঠিক আছে, এর জন্যই আমি ওই জিনিসটা বলছি। ঠিক আছে, কারণ তুমি ফার্স্ট টাইমে পড়ছো, এইখানে যে এই কথা লেখা আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি 99% স্টুডেন্ট এটা জানেই না, দেখেই নাই জীবনে। ঠিক আছে, দেখ, দেখেই নাই। আচ্ছা আসো, আচ্ছা আসো। তাহলে অগ্নি নির্বাপক যন্ত্রে আমরা কি ব্যবহার করবো? শুষ্ক কার্বন ডাই অক্সাইড। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা আসো, আমরা এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, এখান থেকে একটা প্রশ্ন আসে। প্রশ্নটা হচ্ছে এরকম প্রশ্ন: ল্যাবরেটরিতে যে চিকিৎসা ব্যবস্থার প্রস্তুতি রাখা হয় সেটাকে কি বলা হয়? ফার্স্ট এইড কিট বলে। ঠিক আছে, ফার্স্ট এইড কিট বা ফার্স্ট এইড বক্স, এটুকু করলেই হবে। আর এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, নিচের কোনটি রাবিং অ্যালকোহল 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল? ইটস নট প্রোপাইল অ্যালকোহল, এটা আমরা বলতে বললাম আইসোপ্রোপাইল অ্যালকোহল, কথাটা বলতে হবে। এটা আমাদের খুবই 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 গুরুত্বপূর্ণ। 70% ডেটল হিসেবে রাবিন অ্যালকোহল বা 70% আইসোপ্রোপাইল অ্যালকোহল, বার্নাল ক্রিম, টিংচার আয়োডিন। এবং টিংচার আয়োডিন আসলে জিনিসটা কি? 2% টিংচার আয়োডিন, এইটা আমাদের মুখস্থ রাখতে হবে। টিংচারের টপ, 2% টপ মুখস্থ থাকবে, কোনো সমস্যা নাই। এবং এটি আসলে কি হিসেবে কাজ করে? টিংচার আয়োডিনটা কি হিসেবে কাজ করে? কাটা ছেঁড়ায় জীবাণু নাশক হিসেবে কাজ করে। তোমার কোথাও কাটে গেছে, ওখানে যেন জীবাণু না যায়, ইনফেকশন না ঘটায়, ওইটার জন্যই টিংচার আয়োডিন ব্যবহার করা হয়। ওকে, আচ্ছা এইখানে লাস্টের যে পৃষ্ঠা, এখান থেকে 2টা লাইন আমাদের জাস্ট মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে, যদি অ্যাসিড পড়ে, এটা স্ক্যান ঠিক মতো হয় নাই, যদি এটা অ্যাসিড পড়ে তখন আমরা দিব, তাহলে অ্যাসিডের বিপরীতে ক্ষার দিব, 5% সোডিয়াম বাইকার্বনেট, 5% সোডিয়াম বাইকার্বনেট। আর যদি ক্ষার পড়ে তাহলে আমরা উল্টাটা দিব, অ্যাসিড দিব, বোরিক অ্যাসিড H3BO3, নট H3BO4, এইটাও বললাম আমরা 5% দিব। কবির স্যারের বইয়ের অনুশীলনী প্রশ্নে এরকম একটা প্রশ্ন দিতে উত্তর ইথানোইক অ্যাসিড দাগানো আছে, আমরা ইথানিক অ্যাসিড দাগাবো না, না 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 না, আমরা সবসময় বোরিক অ্যাসিডটাই দাগাবো। ঠিক আছে, দ্যাটস অল অ্যাবাউট ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার। থ্যাংক ইউ ভেরি মাচ। মেলা কিছু ভাইয়া, পড়াইছি। হ্যাঁ বলো। ওই যে যে একটা কথা ছিল না, লিভার সিরোসিস, যেটা পারলাম, এটা পরিবেশ রসায়নের না? এই অধ্যায়, এক্স্যাক্টলি, পরিবেশ রসায়ন থেকে করা হয়েছে। এইটাই অধ্যায় আসলে কি হবে? হ্যাঁ এটাই অধ্যয়ন না, কিন্তু প্রশ্ন ছিল আর কি, দ্যাটস ইট। আচ্ছা দাঁড়াও, এখন প্রশ্ন একটু তোমার ধরবো। কাকে ধরি? দাঁড়াও, অল্প কিছু প্রশ্ন ধরবো, 2টা প্রশ্ন পরে আমি ছেড়ে দিব। ফুয়াদ, আনমিউট করো। জি ভাইয়া। জি ভাই, এই তুমি সারাদিন কি ঘুমাও নাকি? তোমার কথা বলা এরকম কেন? জি ভাইয়া, জি ভাইয়া, তাই না? একটু ইনথুয়াসিয়াজম নিয়ে কথা বলো, নাকি কিছু খাইছো আবার? না বলো, ভাইয়া, এগুলো খাই না। বলো। ভাইয়া ডি নম্বরটা। সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতিতে H2S গ্যাসের উৎস সেমি মাইক্রো বলছে, তাহলে 100% আমার থায়োঅ্যাসিটামাইড লাগবে। এর মধ্যে শুধুমাত্র এই থায়োঅ্যাসিটামাইডটা বি নাম্বারেই আছে। ঠিক আছে, আচ্ছা বলো তো, নিচের দিকে আরেকজন, লাস্ট এই প্রশ্নটাই ধরবো, লাস্ট আরেকজনকে। ও, কাকে ধরি? দাঁড়াও, কে কে আছে? আচ্ছা, পাপড়ি, এই কোশ্চেনটা বলো।
সেমি মাইক্রো পদ্ধতিতে ব্যবহৃত নমুনার ক্ষেত্রে গ্রহণযোগ্য নমুনার ভর কত? ভাইয়া 60 মিলিগ্রাম। 60 মিলিগ্রাম। কেন হলো 60 মিলিগ্রাম? কারণ সেমি মাইক্রোতে কত হবে আমাদের? 50 থেকে 200। 200 মিলিগ্রাম। গুড। আচ্ছা, ঠিক আছে, টাটা, বাই বাই। আবার দেখা হবে কোনো এক রাত্রে, কোনো এক 11টা 15-তে তোমাদেরকে। এই একটা কোয়েশ্চেন ছিল হ্যাঁ, শিওর। ভাইয়া, এবার ডেন্টালের মানে ফিজিক্স কোয়েশ্চেনে তো অনেকগুলো কোয়েশ্চেনই হচ্ছে প্রামাণিক স্যারের বই থেকে আসছে, তো মানে বুক লিস্টে কি কোনো চেঞ্জ আসবে? না, বুক লিস্টে কোনো চেঞ্জ আসবে না ইনশাল্লাহ। দেখ, শুনো, 23 সেশনে মাজেদা ম্যাডামের বই থেকে প্রশ্ন হইল, উদ্ভিদ বিজ্ঞান বলো, প্রাণী বিজ্ঞান বলো। এরপরে কিছু কিছু পোলা পান মাজেদা ম্যাডামে হাসান স্যার, আজমল স্যার রাইখে মাজেদা ম্যাডামের বই পড়া শুরু করলো। তো মাজেদা ম্যাডামের বই পড়া শুরু করার পরে এরা এখন ওই যে উদ্ভাসের একটা ডায়লগ দেখছো না, কারওয়ান বাজারে কলা বিক্রি করে, তো এরা কারওয়ান বাজারে কলা না বিক্রি করলেও সেই অবস্থা পর্যন্ত চলে গেছে। বিষয়টা আসলে কি, তুমি ইসাক পড়বা, তুমি চাইলে তুমি চাইলে প্রামাণিক স্যারের অনুশীলনী করতে পারো। এটা আমি সবসময় বলি, যে কোনো বইয়েরই অনুশীলনী তুমি করতে পারো, নো প্রবলেম। কিন্তু আগে ইসাক, এরপরে তপন, এরপরে যায় তুমি প্রামাণিক করো। আগে হাসান পড়ো, তারপরে তুমি আলিম পড়ো, আলিমের অনুশীলনী শেষ করো, আদিবনের শুধু অনুশীলনী শেষ করো, এরপরে যা ইচ্ছা তাই করো। তাই না? জাহান্নামে যাও, তাতে আমার কোনো সমস্যা নেই। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, আর ভাই কোনো একটা কোশ্চেন? প্রশ্ন আসছিল যে মানুষ সর্বভুক প্রাণী কোন দাঁতের জন্য? মানুষ সর্বভুক প্রাণী কোন দাঁতের জন্য বলো তো? উত্তর কি ছিল তাই আগে তুমি বলো, উত্তর তো দেখছো, বলো আমাকে। কর্তন, প্রথম তিনটা, স্যার কেন নাই? উত্তর কি নিয়েছিল সেটা বলো। কর্তন, পেশন আর অগ্রপেশন ছিল। হ্যাঁ, তা এটা আসলে তোমার হইতেছে কোন দাঁতের জন্য আমি তোমার বলি, তথ্যটা তোমার হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি একটা বেসিক তথ্য, তবে এটা আলিম স্যারের বইতে একটা হিন্টস দিয়ে আছে, আমি তোমাকে প্রমাণ দিবা। ঠিক আছে? তবে ডেন্টাল কোশ্চেনটা তো তুমি দেখছো, ডেন্টালের পরীক্ষাও দিছো অনেকেই, ডেন্টাল কোশ্চেনটা যথেষ্ট হার্ড আমার কাছে মনে হয়েছে, যথেষ্ট হার্ড আমার কাছে মনে হয়েছে ডেন্টালের, মানে নর্মালি যেটা দেয়। সো সামনের বার আমি তোমাদের লাস্ট একটা কথা বলে যাই, সেটা হচ্ছে সামনের বার মেডিকেল কোশ্চেন আরো স্ট্যান্ডার্ড হবে। এবং স্ট্যান্ডার্ড মানে এই না যে এটা কঠিন করবে, স্ট্যান্ডার্ড মানে হতেছে আগে যেরকম অনুশীলনী থেকে প্রশ্ন ছাপাই দিত, এটা হবে না, ভিতর থেকে কিছু প্রশ্ন হবে। তবে 100% তুমি ধরে রাখো, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলায় 50% তুমি অনুশীলনী থেকে কমন পাবা, 50% অনুশীলনী থেকে কমন পাবা। সো তুমি সবসময় অনুশীলনীর দিকে ফোকাস রাখো, ভেতরে তুমি পড়ো অবশ্যই, আমি তো পড়াইতেছি, ক্লাস করলে তোমার ভেতরে পড়াটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। আরেকবার একটু পড়ে অনুশীলনীর দিক ফোকাস করো, কবির স্যারের অনুশীলনী, হাজার স্যারের অনুশীলনী, যাবতীয় যত অনুশীলনী আছে অনুশীলনী সলভ করো, উল্টাপাল্টা গাইড বই না সলভ করে অনুশীলনী সলভ করো। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ, বেস্ট অফ লাক, টাটা, বাই বাই। আর ভাইয়া কোনো প্রশ্ন? হ্যাঁ, বলো। এবারে ডেন্টাল কোশ্চেন লিঙ্কন অনেক স্যার কনফিউজ ছিল, অনেক অপশন গুলো এরকম অবস্থা করছিল কোশ্চেন গুলো, ইয়েস, আমি কনফিউজিং কিছু ছিল, এই জন্যই আমি বললাম যে হার্ড হয়েছে যথেষ্ট। করব, হ্যাঁ, বলো। লিঙ্কন স্যারের অনুশীলনী কি সলভ করব? লিঙ্কন স্যারের অনুসরণী আসলে সেরকম লাগে না, কারণ লিঙ্কন স্যার অ্যাকচুয়ালি তোমার বোর্ড দিয়েই ভরে রাখছে, চাইলে সলভ করতে পারো সময় পাইলে, কিন্তু সেটা হাজারি কবিরের পরে যদি সময় পাও এক্সট্রা। হাজারি কবির করলেই তোমার সব সমাধান হয়ে যেতেছে, লিঙ্কনে যদি কোনো এক্সট্রা অনুশীলনী তোমার কাছে মনে হইতেছে, তুমি উল্টায় যাচ্ছ, উল্টায় যাওয়ার পরে তুমি যদি অনুশীলনী দেখো যে না এটা একটু এক্সট্রা আমার কাছে মনে হচ্ছে, যেটা আমি পারিনি, সেটা সলভ করতে পারো। উম পারো, কোনো সমস্যা নাই। রেটিনার বই থাকলে রেটিনা ধরে করে ফেলাও। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইশতিয়াক একটা প্রশ্ন করছো, ভাই আমি ডেন্টাল এক্সাম দেইনি, অ্যাপ্লাই করেছি, সেকেন্ড টাইম দিতে পারবো? অবশ্যই, ডেন্টাল মেডিকেল যে কোনোটাই তুমি সেকেন্ড টাইম দিতে পারবে, কোনো সমস্যা নাই। আর কোনো কোশ্চেন? ইউ। আচ্ছা ভাইয়া, হ্যাঁ, ফুয়াদ অধ্যায়ের বলো। শুরুতে যে গ্লাভস এর যে পার্টটুকু আছে, এখানে আপনার অনেকগুলা সংকেত আছে, যেমন নাইট্রাইল গ্লাভসে অ্যাক্রাইলো নাইট্রাইলের সংকেত আছে, আবার হচ্ছে নিওপ্রিন গ্লাভসে
পলিক্লোরোপ্রিনের সংকেত আছে, এগুলা কি মুখস্থ করা লাগবে? না না না, লাগবে না ভাই, লাগবে না, নো নিড, কোনো দরকার নাই। তবে একটা জিনিস আমি তোমাকে বলি, সেটা হইতেছে তুমি বিভিন্ন জায়গায় অনলাইনে পরীক্ষা দিবা, অফলাইনে পরীক্ষা দিবা, তোমার আমি একটা ট্রুথ বলি, ট্রুথ বলে শেষ করি। সেটা হইতেছে একটা কোচিং মানে হইতেছে একটা বিজনেস পলিসি। তোমাদেরকে এমন করে দেখানো হবে যে তুমি ফার্স্ট অফ অল কিছু পারো না। যেরকম উদ্ভাসের একটা বিজনেস পলিসি হইতেছে তুখোর ব্যাচ। তুমি যাবা 2 সপ্তাহ পরে তোমাকে তুখোর ব্যাচ পার্থক্য করে দেওয়া হবে, তো তোমাকে তখন একটা ফিল করাবে ইউ আর লো, এন্ড কাউকে কাউকে ফিল করাবে ইউ আর টু মাচ হাই। এই যে বৈষম্যতার মাধ্যমে তোমার তাদের কাছ থেকে তোমার বলবে যে, আচ্ছা আসো, তোমার আরো ইম্পর্টেন্ট দরকার। তোমার আমি একটা সিন্ডিকেট বলি, খুলনার একটা সিন্ডিকেট, ঠিক আছে? সিন্ডিকেটটা হচ্ছে এরকম: একটা স্টুডেন্ট কোচিং এ যাবে, 1 সপ্তাহ 2 সপ্তাহ পড়বে, পড়ার পরে পড়ার পরে কোচিং থেকে তোমাকে বলবে, সেটা হইতেছে না, তোমার আসলে সেরকম হইতেছে না, তোমার আসলে তোমার দেখা গেছে যে তোমার তো বায়োলজিতে দুর্বলতা, তোমার তো কেমিস্ট্রিতে দুর্বলতা। ওই কোচিং এর টিচাররাই আবার পার্সোনাল ব্যাচ পড়ায়, যে ওই কোচিং এ কেমিস্ট্রি ক্লাস নেয় সে আবার কেমিস্ট্রি পড়ায়, পার্সোনাল ব্যাচ। তো সে দেখা গেছে একটা কোচিং এ 20-25 হাজার টাকা দিয়ে ভর্তি হয়েছে, আবার পার্সোনাল ব্যাচে ভর্তি হয়েছে, আবার যায় 20-15, ধরো 15-20 হাজার টাকা দিয়ে ভর্তি হয়েছে। ভালো কথা, সে ভর্তি হইলো। এখন ওই পার্সোনাল টিচার বলবে যে ব্যাচে পড়তেছে, যে ধরো কেমিস্ট্রির জন্য একটা ব্যাচ, বায়োলজির জন্য একটা ব্যাচ, জিকে এর জন্য একটা ব্যাচ, ইংলিশের জন্য একটা ব্যাচ। আরে বেটা, এত ব্যাচের জন্য হলে তাহলে আমি কোচিং এ ভর্তি হয়েছি কেন? আচ্ছা ভালো কথা, হইলাম। এরপরে ওই যেই ব্যাচ টিচার বলবে, না তোমার তো তাও হইতেছে না, তোমার এখন একটা বাসার টিচার লাগবে, আমার পরিচিত এক ছোট ভাই আছে, তোমার আমি তারে ঠিক করে দিবানি, ও খুব সেই পড়ায়, ওর কাছে পড়লেই তুমি চান্স পাবা। এখন 3 মাস বাসার ভাইয়া কত করে ঠিক করছে? মিনিমাম তোমার ঢাকা বলো, বিভাগীয় শহর রাজশাহী বলো, চট্টগ্রাম বলো, খুলনা বলো, একটা ভালো মেডিকেল স্টুডেন্ট ওইখানে 25 থেকে 30 হাজার টাকা চাবে। তো এটা হচ্ছে সপ্তাহে 3 দিন, সপ্তাহে 3 দিন 25 হাজার টাকা। তুমি সিন্ডিকেটটা বুঝতে পারতেছো? একটা স্টুডেন্টের কাছ থেকে কি পরিমাণ টাকা ঘুরায় ঘুরায় তারা চলতেছে। কোচিং এ গেল, কোচিং টাকা নিল, কোচিং থেকে আবার একটা ব্যাচ, সেখানে টাকা নিল, আবার পার্সোনাল টিচার নিল। এবং পার্সোনাল টিচার যাই বললাম, টোটালি একজনই 5 সাবজেক্ট পড়াবে না, সে খালি পড়াবে দেখা গেছে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স একজন পড়াইতেছে, আবার আরেকজনে ঠিক করে দিবে, ঠিক আছে আমার এক ফ্রেন্ড আছে, ওনা ইংলিশ দিকে খুব ভালো পড়ায়, তাহলে তুমি ওর কাছে পড়ো। সো ইচ এন্ড এভরি, তোমার প্রত্যেকটা কথা বলা হচ্ছে, প্রত্যেকটা এডুকেশনাল সিস্টেমে একটা বিজনেস পলিসি মেইনটেইন করে চলে, স্টুডেন্ট গুলাকে একটা ঘুরায়, ওদের একটা নির্দিষ্ট সিন্ডিকেট থাকে। যেমন ধরো তোমার আহ তোমার উদ্ভাস বলবে যে এখনো তোমার হচ্ছে সে কৃষি বাকি, তুমি কৃষি দাও। কৃষির পরে তোমার বলবো জিএসটি বাকি, তুমি এখন কিসের জন্য সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তুমি এখন জিএসটি নাও। কারণ কি, তোমার কাছে ও ইসের বিক্রি করবে, কোর্স বিক্রি করবে, সেকেন্ড টাইমের ফার্স্ট ফার্স্ট টাইম কোর্স বিক্রি করছে, সেকেন্ড টাইম কোর্স বিক্রি করবে, জিএসটি কোর্স বিক্রি করবে, এগ্রি কোর্স বিক্রি করবে, ভার্সিটি কোর্স বিক্রি করবে। এরপরে তো আমি তারপর বলবো যে না, তোমার আসলে কিছুই হচ্ছে না, তুমি তাহলে এখন ডেডিকেটেডলি সেকেন্ড টাইম নাও, তোমার অটোমেটিকলি 4-5 মাস তোমার জীবন থেকে বাস দিয়ে চলে যাবে। কথাগুলো বলার কারণ হচ্ছে তুমি বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবা, পরীক্ষায় বিভিন্ন ধরনের বিগ কোশ্চেন করবে, এইটা নিয়ে তোমরা ডিফোকাস হওয়া। আমি বারবার বলতেছি, ফোকাসটা ধরে রাখো, যে ডিফোকাস হয় না। যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা ইম্পর্টেন্ট, যে জিনিসগুলা যাচ্ছে তাই গাঞ্জাখড়ি তথ্য দিয়ে ভরে রাখবে যে কোচিং গুলা, ওইটা তোমার পারাও লাগবে, ওইটা তোমার পারাও লাগবে না। তবে হ্যাঁ, অনুশীলনী কোশ্চেন যত গাঞ্জাখড়ি হোক না কেন, সেটা তোমার পারতে হবে, সেটা তোমার পারতে হবে। আশা করি আমি তোমাকে কথাটা বুঝাইতে পারতেছি। আহ আচ্ছা, আর একটা প্রশ্ন আসছে, আমি জাস্ট উত্তর দিয়ে রাখি। সেটা হইতেছে, ভাইয়া আমার মেডিকেলে ডেন্টালে হয়নি, বাসায় বলতেছে ফার্স্ট টাইমে কোথাও পাবোনি, সেকেন্ড টাইম কিভাবে পারবা? আমি ভাইয়া অনেক, আচ্ছা বিষয়টা হইতেছে, বিষয়টা হইতেছে, আমি আসলে কথাটা বারবার বলি যে সেকেন্ড টাইম একটা স্টুডেন্ট যার ফার্স্ট টাইম হইতেছে মারা গেল, আম্মু মারা গেল, ওর আম্মু আন্টি মারা গেল, ও পরীক্ষার হলে যায়, ও নিজের রোল নাম্বার টাম্বার সবকিছু ভুল করে আসলো, ভুল জায়গায় আসলো, অজ্ঞান হয়ে আসলো, করলো হচ্ছে ফেইল। সেকেন্ড টাইমে ও যদি মেডিকেল চান্স পাইতে চায়, চান্স পাইতে পারে। এই যে তোমার ইসের দীপ্তির কথা বলতেছি, আমার স্টুডেন্ট 23 গতবার ঢুকছে, সেকেন্ড টাইম দিল। তাহলে হ্যাঁ দীপ্তি আপু, তো তোমার কথা হইতেছে তুমি কেন পারবা না ভাই, তুমি কেন পারবা না? দাঁড়াও, ওয়েট, তোমার নাম্বার তো আমার আশা করা তোমার মোটামুটি ভালোই হয়েছে। ইভেন এরকম স্টুডেন্ট দেখছি যে তোমার ধরো মেডিকেলে ফেল করছে, ভালো মতন মেডিকেলের টার্গেটই ছিল তার,
তারপরও ফেল করছে, সে আবার সেকেন্ড টাইম ভালো মতন প্রিপারেশন আছে। ইটস অল ডিপেন্ডস আপন ইউ, যে তুমি আসলে নিজেকে কিভাবে চিন্তা করো, তুমি আসলে নিজেকে কিভাবে দেখো। এবং তোমায় আমি সবসময় একটা কথা বলি, যেটা তোমার মাইন্ড ভাবতে পারে, যেটা তোমার ব্রেইন ক্যাপচার করতে পারে, প্ল্যান বানাইতে পারে, এবং তোমার বডিটা তোমার এনভায়রনমেন্ট সেই প্ল্যানটাকে এক্সিকিউট করার অ্যাবিলিটি রাখে, দেন ইট উইল মাস্ট হ্যাপেন। এটা তোমার অবশ্যই অবশ্যই হবে, ঠিক আছে, এটা তোমার অবশ্যই হবে। এই যে সবসময় একটা জিনিস মনে রাখবা, যে তোমার বলতেছে, তোমার যে লোকটাকে বলতেছে, তুমি এই জিনিসটা বুঝো না কেন, যে লোকটা বলতেছে তোমার দ্বারা সম্ভব না, যে লোক তোমার ঠিক একটা বছর যদি তুমি নিজের উপর প্রপার প্ল্যানিং এর উপর কাজ করতে পারো, তুমি জিনিসটা চিন্তা করো, তুমি একটা মেডিকেলে চান্স পাইছো এমন লোকের সামনে দিয়ে, যে তোমার গুনতোই না, যে তোমার বলছে তোমার, আরে বেটা তোর তো ফার্স্ট টাইমে হয় সেকেন্ড টাইম কি ঘোড়া ঘাস কাটবি, সেকেন্ড টাইম হবেই না, তুমি তার সামনে দিয়ে যাইতেছো, এই ফিলিংসটা মনে করি মানে হাজারটা, তুমি আমার যদি 1,000 কোটি টাকা এনে দাও, আমি মনে করি এর চাইতে কিছু না, ঠিক আছে। যে লোকটা আমাদের বলছে যে তোর ঢাকা মেডিকেলে হবে না, আমি এই জিনিসটা বুঝি, কারণ আমি অনেক এই জিনিসগুলো বুলিটার শিকার হয়েছি। কারণ আমারই বলছে যে তোর, তুই এত ভালো স্টুডেন্ট ছিলি, তোর বুয়েট হলো না, তোর তুই বুয়েট দিলি না, তুই ঢাকা মেডিকেল, তুই চিল্লাইছিস ঢাকা মেডিকেল হবে, তোর ঢাকা মেডিকেলও হলো না। আমি যেই কারণে আমি সেকেন্ড টাইম দিছিলাম, তো এটা ফিল করো রে ভাই। তুমি চিন্তা করো যে ডাক্তার হইছো, ডাক্তারের পরে 10 বছর পরে হার্ড ওয়ার্কিং এর পরে তুমি হইতেছে সেই লোকটারে নিয়া, যে তোমারে বলছে যে তুমি পারবা না, তোমার দ্বারা সম্ভব না, তোমার সেকেন্ড টাইম কোনো মেডিকেলে চান্স হয় নাই, ডেন্টালে চান্স হয় নাই, কোনো ভার্সিটিতে চান্স হয় নাই, তুমি পারবা না সেকেন্ড টাইম। তার সামনে যে তুমি একটা পাজেরো নিয়ে চলতেছো, তুমি তার সামনে একটা মার্সিডিজ নিয়ে চলতেছো, তার সামনে একটা বিএমডব্লিউ নিয়ে চলতেছো, ইটস বিয়ন্ড ইউর ইমাজিনেশন, এবং এইটাই হচ্ছে স্যাটিসফ্যাকশন। দ্যাটস ফর হোয়াট উই শুড ফলো, উই শুড মানে মানে ডু আওয়ার থিংস। আমার পড়ালেখা করা প্রয়োজন। আমার পড়ালেখা কেন করবো রে ভাই? তুমি মানব সেবা করবো, মানব সেবার গোষ্ঠী মারো ভাই, সহজ কথা, মানব সেবার গোষ্ঠী মারো। কারণ কি? কারণ আমি একটা কথা বলি, তোমার খারাপ লাগতে পারে, তুমি দেখবা তোমার ইন্টার্ন ডাক্তারদের আগে তো 20,000 টাকার ভাতা, এখন দেয় 25,000 টাকার ভাতা, যেখানে ইন্ডিয়ায় 70K না 1 লাখ করা হয়েছে স্টিল নাও। তুমি দেখবে তুমি একটা এমবিবিএস ডাক্তার, তোমার আন্দোলন করা লাগতেছে শহীদ মিনারে যায় কাদের বিরুদ্ধে? একটা এসএসসি পাস ডিএমএফ ডাক্তার, ম্যাথস সেকমো, এদের বিরুদ্ধে। তুমি যখন দেখবা চেম্বারে যায় হইতেছে পাপি নেতা তোমার গুনেই না, তখন তোমার মানব সেবার যেই উদ্দেশ্য তোমার সুন্দর মতো উড়ে যাবে। সো তোমার মেইন টার্গেটটা রাখো তাদের জন্য, যারা তোমারে হেট করতো, যারা তোমারে নিচু করছে, এন্ড তাদের জন্য যে তোমার বাপ মায়ের মুখের দিক তাকাও। বাপ মায়ের মুখের দিকে তাকাও যদি তোমার সিরিয়াস না আসে, ভাই তোমার হচ্ছে এই দুনিয়ার সবচেয়ে বেলাস সন্তান, ইউ ভাই মাপ চাই, তুমি গো। তোমার নিজের দিক তাকায় এবং আয়নার দিক যদি নিজের দিক তাকায়, বাপ মার দিক তাকায়, তোমার সিরিয়াসনেস না আসে, তুমি যদি এটা ফিল না করো যে আমি পারবো, ইউ শুড লিভ। এর বাইরে আমি আর কিছু বলতে চাই না। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক কথা বললাম, বেস্ট অফ লাক। ভাই আরেকটা কথা, হ্যাঁ বলো। বিভিন্ন কোচিং থেকে তো ফোন দিচ্ছে যে সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করছে, তো এইচএসসি এর পরে যে এক্সাম ব্যাচটা শুরু হয় ওটাতে অ্যাড হলে কি হয় না? এক্সাম ব্যাচে আমি তোমাদের বলে দিব যে ফাইনাল যেই মডেল টেস্টটা সেটা তোমরা দিতে পারো, কারণ তার আগে আমি তোমাকে বললাম প্রপারলি একটা ভালো পরিমাণে বিল্ড আপ করে দিব, ইনশাল্লাহ 90% তোমার কমপ্লিট সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। এরপরে আমি কিছু কালচার, কিছু ক্লাস, এক্সট্রা ইনফোটেক্স বই এগুলি ক্লাস নিতে থাকবো, তখন তুমি ভর্তি হতে পারো। কিন্তু তুমি যদি এখন ভর্তি হও, সেটা হইতেছে তোমার আমার এক পড়া, আমার এক ক্লাস, আমার কুইজ, আর ওদের এক সিস্টেমের সাথে কলিশন ঘটে যাবে, এটা করো না। ভাইয়া, হুম। আপনি যে বললেন না ওই যে কোচিং এর ব্যাপারটা, আরেকটা ব্যাপার আছে ভাই, যে ফার্ম গেটেই কোচিং করতে হবে এরকম একটা গুজব আছে সব আচ্ছা, জায়গায়। ফার্ম গেটে আমি তোমার ধরো যখন উন্মেষে ক্লাস নিচ্ছি, আমি ঠাকুরগাঁও ক্লাস নিচ্ছি, আমি ফার্ম গেটে ক্লাস নিচ্ছি, আমি কনকর্ডে ক্লাস নিচ্ছি, আমি মতিঝিলেও ক্লাস নিচ্ছি, আবার আমি দেখা গেছে তোমাদের ওটারে কি বলে, সৈয়দপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, রাজশাহী, এই পাশে খুলনা, সাতক্ষীরা, এই ঘুরে ঘুরে ক্লাস নিচ্ছি। সো ইটস এটা আসলে একটা মিথ, এটা একটা হাইপ ক্রিয়েট করে রাখে, ঠিক আছে। ফার্ম গেটের জায়গাগুলো একটা হাইপ ক্রিয়েট করে রাখে। এখানে একটা স্টুডেন্ট গ্রামগঞ্জ থেকে আসবে, ফার্ম গেটে এসে পড়বে, সে তার বাপের সবকিছু টাকা দিয়ে এখানে ম্যাচে থাকবে, তার মেন্টাল স্টেবিলিটি নাই, তার পড়ালেখার স্টেবিলিটি নাই, 14 জায়গা থেকে 14 রকমের পোলাপান, 14 রকমের ভাইয়া 14 রকমের কথা বলবে, তার একটা ডিভাস্টেটিং পর্যায়ে রাখবে। সবসময় মাথায় রাখবা, ফার্মগেট ইজ মানে ভেরি টক্সিক জায়গা, খুবই টক্সিক জায়গা। মেডিকেল প্রিপারেশন আমি নিজে বাসায় বসে নিছি, আলহামদুলিল্লাহ। তুমি নিজে বাসায় বসে নাও, তারপরে তুমি কথা বলো যে অফলাইন জিনিসটা একটা স্ক্যাম। অফলাইন পরীক্ষা দাও,
ওকে অল গুড, বাট অফলাইনে কোচিং করে টোটালি একটা স্ক্যাম। আমি এটা তোমার 3টা ভাগে পড়াইছি, মোর দেন ওয়ান আওয়ার, অ্যারাউন্ড 3, 3.5, 4 ঘন্টা লাগে গেছে, তাও ডিটেলসে। অফলাইনে হলে কিভাবে নিতাম, 1.5-2 ঘন্টা তোমাকে নিয়ে সুন্দর মতো বুঝুম বাজুম বুঝাই দিয়ে চলে যেতাম, ঠিক আছে। আমিও এটা করছি, কারণ উন্মেষে আমাদের ধরা বাঁধা 2 ঘন্টা টাইম থাকে, এর বাইরে আমি যাইতে পারি না। বুঝাইতে পারছি? জি ভাইয়া, আমি ফার্মগেট রেটিনা ছিলাম তো ফার্স্ট টাইমে, তখন এরকম হুম দেখতাম 3-4টা অধ্যায় একসাথে। হুম। সো এটা নর্মাল, এগুলি নর্মাল, এগুলি আসলে বলে লাভ নাই। আর কোনো প্রশ্ন? আচ্ছা ভাইয়া, আমাদের সিলেবাস কবে শেষ হইতে পারে মনে হয়? মানে কয় মাস, 1000 মাস লাগতে পারে মনে হয়?